আপু শুরু করে দাও। আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে এক্স রে ফিল্ম, ফিল্ম হোল্ডার্স অ্যান্ড ইন্টেন্সিফাইং স্ক্রিনস। শুরুতে এই টপিকটা থেকে কিছু কথা বলে নি। টপিকটা অনেক ভাস্ট কিন্তু অনেক ইজি, মানে একবার রিডিং দিলেই আপনাদের টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং অল্প কিছু জিনিসপত্র মুখস্থ করার মতো, বাকিগুলো সব মোটামুটি বুঝলেই আপনারা পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে যে এই টপিকটা থেকে মানে আমাদের টাইমে বা তার আগে খুব একটা কোশ্চেন হতো না, কিন্তু রিসেন্টলি এই টপিকটা থেকে প্রতিবারই দেখা যাচ্ছে দুইটা বা হচ্ছে তিনটা কোশ্চেন, কোনো কোনো বার একটা কোশ্চেন আসছে। এই জন্য এই টপিকটা একটু কষ্ট হলেও পড়তে হবে, কিন্তু খুবই ইজি, আপনাদের খুব সহজে মনে থাকবে। শুরুতে আমি ভাগ করে ফেলেছি কোনটা কেমন ইম্পর্টেন্ট সেটার ওপর। টপিকগুলো আমি রিডিং দিচ্ছি না, জাস্ট মনে রাখবেন যে রেড গুলো ইনফিনিটি স্টার, আর বাকিগুলো কোনটা কেমন স্টার আমি কালার দিয়ে পাশে বুঝিয়ে দিয়েছি। কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে সামহাও। আমি একবার বলে দিই আপনাদের যে 5 স্টার হচ্ছে আমাদের রেড কালার গুলো, মানে ফিল্ম প্রসেসিং, তারপর ক্যালসিয়াম টাংস্টেনটা কেন ওয়াইডলি ইউজড হয়, ডার্ক রুম প্রবলেম, এগুলো হচ্ছে আমাদের 5 স্টার টপিক, রেডিওগ্রাফিক ইমেজ ফরমেশন। আর আমাদের মানে এগুলো ইনফিনিটি স্টার টপিক, যেগুলো হচ্ছে রেড কালার করা গুলো ইনফিনিটি স্টার, আমাদের যেগুলো ইয়েলো মার্ক করা সেগুলো হচ্ছে আমাদের 2 স্টার টপিক। আর 5 স্টার হচ্ছে আমাদের যেগুলো বেগুনি মার্ক করা, হ্যাঁ, এগুলো আমাদের 5 স্টার টপিক। আর নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে 3 স্টার টপিক, স্পিড অফ স্ক্রিন, ডিফারেন্স বিটুইন ইন্টেন্সিফাইং স্ক্রিন, ফ্লুরোস্কোপিক স্ক্রিন, এগুলো হচ্ছে 3 স্টার টপিক। হ্যাঁ, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি যে আমাদের রেড গুলো ইনফিনিটি স্টার টপিক, এখানে যেগুলো আমাদের বেগুনি মার্ক করা সেগুলো হচ্ছে আমাদের 5 স্টার টপিক। আর আমাদের হচ্ছে 2 স্টার মানে 3 স্টার টপিক হচ্ছে স্পিড অফ স্ক্রিন আর ডিফারেন্স বিটুইন ইন্টেন্সিফাইং স্ক্রিন অ্যান্ড ফ্লুরোস্কোপিক স্ক্রিন। আর 2 স্টার টপিক হচ্ছে আমাদের যেগুলো ইয়েলো মার্ক করা সেগুলো। তাহলে শুরুতে আমাদের জানতে হবে এক্স রে ফিল্মটা কি। এক্স রে ফিল্ম গুলো ইউজড হয় ফর ক্যাপচারিং, ডিসপ্লেইং অ্যান্ড স্টোরিং অফ রেডিওগ্রাফিক ইমেজ। মানে এই ফিল্মগুলো বেসিক্যালি আমাদের একটা ইমেজকে ক্যাপচার করা, ডিসপ্লে করা আর হচ্ছে স্টোর করার জন্য ব্যবহার করা হয়। এক্স রে ফিল্মের দুইটা এসেনশিয়াল কম্পোনেন্টস আছে, একটা হচ্ছে বেস আর আরেকটা হচ্ছে ইমালশন। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইমালশন লেয়ারটা। এটাই হচ্ছে অ্যাক্টিভ লেয়ার, এই লেয়ারেই মূলত আমাদের ইমেজটা ফর্ম হয়। এখন কম্পোজিশনের ভেতরে 4টা লেয়ারে ভাগ করা যায়, সেটা হচ্ছে বেস, অ্যাডহেসিভ লেয়ার, ইমালশন আর সুপার কোট। এখন বেসটা যেটা, মানে ইমালশনটা হচ্ছে আমাদের মেন লেয়ার, যেখানে আমাদের মেন ফিল্মটা তৈরি হয়। আর বেসটা বেসিক্যালি ইমালশন লেয়ারটাকে সাপোর্ট দেওয়ার জন্যই বেস লেয়ারটা। আর হচ্ছে ইমালশন আর বেস লেয়ারটাকে একসাথে অ্যাডহিয়ার করে রাখে হচ্ছে অ্যাডহেসিভ লেয়ার। আর আমাদের উপরে যে প্রোটেক্টিভ লেয়ার বা সুপার কোট, সেটার মেইন ফাংশনটা হচ্ছে আমাদের ইমালশন লেয়ারটাকে প্রোটেকশন দেওয়া। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন যে সবগুলোই রিলেটেড হচ্ছে আমাদের ইমালশন লেয়ারের সাথে। ইমালশন লেয়ারটাকে একটা বেস দেওয়ার দরকার, এই জন্য আমাদের বেস লেয়ার, ইমালশন লেয়ারের প্রোটেকশনের জন্য এটার উপরে আছে সুপার কোট লেয়ার অর প্রোটেক্টিং লেয়ার। আর ইমালশন লেয়ারটাকে ফিল্ম বেজের সাথে অ্যাটাচ করার জন্য ইউজ হচ্ছে এই অ্যাডহেসিভ লেয়ার মাঝখানে। এখন আমাদের কি পড়তে হবে এখান থেকে, প্রতিটা লেয়ারের থিকনেস, কম্পোজিশন আর ফাংশন ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 3 স্টার টপিক। এরপরে আমরা চলে যাই বেস। বেসের থিকনেস কত? 0.2 মিলিমিটার অর 7 মিলস। এটার কম্পোজিশনটা কি? এটা ফর্ম হবে ট্রান্সপারেন্ট শিট অফ পলিয়েস্টার, প্লাস্টিক অর সেলুলোজ ট্রাই অ্যাসিটেট দিয়ে, যেটার কালার হচ্ছে টিন্টেড ব্লু। আর এটাকে সেফটি বলা হয় কেন? কারণ এইটা হচ্ছে সাধারণত ফ্লেমেবল না। আর বেসের ফাংশন কি আমরা আগেই বলেছি, যে ফটোগ্রাফিক ইমালশনটাকে সাপোর্ট দেওয়া। এরপর আসি আমরা অ্যাডিসিভ লেয়ার। অ্যাডিসিভ লেয়ার তাহলে কোনটা ছিল? যেটা ইমালশনটাকে বাইন্ড করছিল বেজের সাথে। এটা জেলাটিনের তৈরি।
থিকনেস হচ্ছে 5 মিলস। এরপর চলে যায় ইমালশন। ইমালশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট লেয়ার, এটা আমাদের ফিল্মের অ্যাক্টিভ লেয়ার, আর এইটার কাজ হচ্ছে আমাদের রেডিওগ্রাফিক ইমেজটাকে তৈরি করা। এখন ইমালশনের থিকনেস কত এটা আমরা দেখে নিব। থিকনেস গুলো ইউজুয়ালি আসে না, মনে রাখাও কঠিন, যতটুকু মনে থাকে আপনারা ট্রাই করবেন। কম্পোজিশন হচ্ছে মাইক্রোস্কোপিক ক্রিস্টাল অফ সিলভার হ্যালাইড সাসপেন্ডেড ইন জেলাটিন। তাহলে এটার ইমালশনের মেইন কম্পোজিশন কি? সিলভার হ্যালাইড, যেটা হচ্ছে জেলাটিনের ভেতরে সাসপেনশন হিসেবে থাকবে। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিলভার হ্যালাইডের ভিতরে কোনটা থাকে? সিলভার ব্রোমাইড থাকে 90 থেকে 99%, আর সিলভার আয়োডাইড থাকে 1 থেকে 10%। এছাড়াও ট্রেসেস অফ সালফারও থাকে এই ইমালশন লেয়ারের ভেতরে। এখন সিলভার হ্যালাইডটা কেন ইউজ করা হয়? এটা হচ্ছে লাইট সেন্সিটিভ ম্যাটেরিয়াল অফ দি ফিল্ম, এই জন্য। অ্যাক্টিভ লেয়ারের ফাংশনটা কি? এই যে আমাদের ল্যাটেন্ট ইমেজ প্রোডাকশন করাটাই হচ্ছে অ্যাক্টিভ লেয়ার, মানে অ্যাক্টিভ লেয়ার হিসেবে কাজ করে এবং ল্যাটেন্ট ইমেজ তৈরি করে ইমালশন লেয়ারটা। এখন ইমালশন লেয়ারের মানে যেটা আমাদের ইমালশন থিকনেস, হ্যাঁ, থিকনেসটা হচ্ছে 10 থেকে 25 মাইক্রনস, আর সাইজ অফ সিলভার ব্রোমাইড হচ্ছে 1 to 1.5 মাইক্রনস। এরপরে আমরা জেলাটিনটা কেন ইউজ করছি, এখানে আমরা পড়লাম কি ইমালশন লেয়ারের কম্পোজিশনে কি ছিল? সিলভার হ্যালাইড গুলো সাসপেন্ডেড ছিল জেলাটিনের ভেতরে। এখন নেক্সট কোশ্চেনই তাহলে হবে জেলাটিনটা কেন ইউজ করছি। জেলাটিনটা সিলভার হ্যালাইড গ্রেন গুলোকে ওয়েল ডিসপার্স রাখে এন্ড প্রিভেন্ট করে ক্লাম্পিং অফ দি গ্রেন গুলোর ক্লাম্পিংটাকে প্রিভেন্ট করে। আর জেলাটিনটা কোথা থেকে কালেক্ট করা হয়? এটা সাধারণত ক্যাটেল স্কিন অর বোনস থেকে কালেক্ট করা হয়, আর্জেন্টিনা, ইন্ডিয়া এইসব কান্ট্রিতে এটা করা হয়। আর ফাংশন কি? ফাংশন হচ্ছে অ্যাক্টিভ লেয়ার হোয়ার ল্যাটিন ইমেজ ইজ প্রডিউসড। এরপরে ইমালশনের দুইটা স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে স্পিড অর সেন্সিটিভিটি, আর আরেকটা হচ্ছে ল্যাটিটিউড। এখন স্পিডটা কি? ইট ইজ দি রিলেটিভ অ্যাবিলিটি অফ অ্যান ইমালশন টু রেসপন্ড টু রেডিয়েশন সাচ এস লাইট, এক্স-রে। মানে আপনার অ্যাবিলিটিটা হচ্ছে বেসিক্যালি যে কোনো একটা ফিল্মের বা ইমালশন লেয়ারের এক্স-রে বা হচ্ছে লাইটের প্রতি ইন্টারাকশন করে যত দ্রুত ইমেজটা তৈরি করতে পারবে, তার স্পিড হচ্ছে তত বেশি। মানে ইমেজ তৈরি করার ক্যাপাসিটিটা কার কতটা ফাস্ট, এইটাই হচ্ছে আমাদের স্পিড বা সেন্সিটিভিটি। আর ল্যাটিটিউড কাকে বলে? ল্যাটিটিউড বলছে দি অ্যাবিলিটি অফ অ্যান ইমালশন টু ডিসপ্লে এ রেডিওগ্রাফিক ইমেজ উইথ এ রিজনেবলি লং টোনাল রেঞ্জ। মানে টোনাল মানে হচ্ছে কালার ভ্যারিয়েশন, হ্যাঁ। আমরা বলি না যে স্কিন টোনটা ডার্ক, স্কিন টোনটা ব্রাইট, টোনাল মানে কিছুই না, এটা একটা কালার ভ্যারিয়েশন। মানে একটা ইমালশন কত বেশি রেঞ্জের ভেতরে আমাদের রেডিওগ্রাফিক ইমেজটাকে ডিসপ্লে করতে পারে, সেটাই হচ্ছে আমাদের ল্যাটিটিউড। এখান থেকে ল্যাটিটিউড টপিকটা আমরা যখন রেডিওগ্রাফিক কোয়ালিটি পড়বো, আমরা স্পিড, ল্যাটিটিউড এই টপিকগুলো অনেক ডিটেলস আলোচনা করব, তখন অনেক ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখন জাস্ট আপনারা একবার রিডিং দিয়ে রাখেন আর মনে রাখেন ইমালশনের দুইটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, একটা হচ্ছে স্পিড আর একটা হচ্ছে ল্যাটিটিউড। এখন ল্যাটিটিউডটাকে বলেছে কি লং স্কেল অর লো কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট জিনিসটা কি? কন্ট্রাস্ট হচ্ছে আপনার একটা মানে দুইটা পাশাপাশি স্ট্রাকচারকে সেপারেট করার যে অ্যাবিলিটি, সেটাই হচ্ছে কন্ট্রাস্ট। এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব রেডিওগ্রাফিক কোয়ালিটির সময়। এক্সপোজার ল্যাটিটিউড আর হচ্ছে সাবজেক্ট ল্যাটিটিউড। এক্সপোজার ল্যাটিটিউডটা কি? আপনি মানে কত রেডিয়েশনে এক্সপোজ করলেন, কত কিলো ভোল্টেজ দিলেন, এই জিনিসগুলো হচ্ছে এক্সপোজার ল্যাটিটিউড। মানে এক্সপোজারের টাইপের কারণে যে ল্যাটিটিউড ভ্যারিয়েশনটা হচ্ছে। আর যেটা সাবজেক্ট কন্ট্রাস্টটা বেসিক্যালি হচ্ছে যে যেই সাবজেক্টটাকে বা যে অবজেক্টটাকে আপনি এক্সপোজ করলেন, সেটার কারণে যে ল্যাটিটিউড ডিফারেন্স হচ্ছে। এগুলো আমরা জাস্ট একবার রিডিং দিয়ে রাখবো, শুধুমাত্র হেডিং দুটা মনে রাখবো। এরপরে চলে যায় সুপার কোটটা কি জিনিস? সেটা হচ্ছে জেলাটিনের তৈরি। আর সুপার কোটের ফাংশন আমরা আগেই জানি যে ইমালশন লেয়ারটাকে প্রোটেকশন দিবে ফ্রম মেকানিক্যাল ড্যামেজ। যে এটা বইয়ের একটা ছবি, দেখেন এই যে বেসটা তাহলে কিসের তৈরি ছিল? পলিয়েস্টার প্লাস্টিকের তৈরি। এরপরে আমাদের অ্যাডহেসিভ লেয়ার, তারপরে আমাদের ইমালশন লেয়ার, এটা আমাদের মেইন লেয়ার যেটা হচ্ছে সিলভার হ্যালাইড সাসপেন্ডেড ইন জেলাটিন। আর সুপার কোটটা কিসের তৈরি? সুপার কোটটাও আমাদের জেলাটিনের তৈরি। এটা আরেকটা ছবি, এটা হচ্ছে ডাবল ইমালশন ফিল্ম। হ্যাঁ, দেখেন এই যে বেজের এইদিকে একটা ইমালশন, এইদিকে একটা ইমালশন।
এই দুটাকে দুই দিকে যেহেতু দুইটা ইমালশন, এই জন্য এটাকে বলা হয় ডাবল ইমালশন। এছাড়াও সিঙ্গেল ইমালশন ফিল্ম, মানে শুধুমাত্র বেস আর এইদিকে একটা ইমালশন সহ সিঙ্গেল ইমালশন ফিল্মও হতে পারে। এখন আমাদের আরেকটা ডিফারেন্স হচ্ছে ডাবল ইমালশন আর সিঙ্গেল ইমালশন ফিল্মের মধ্যে ডিফারেন্স কি, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। ডাবল ইমালশন ফিল্মদের ডেনসিটি মোড, মানে এদের ডেনসিটিটা হচ্ছে ডিগ্রি অফ ব্ল্যাকেনিং, ফিল্মটাকে কত বেশি ব্ল্যাক দেখাবে সেই জিনিসটাই হচ্ছে ডেনসিটি। এটা আমরা সামনে আরো ডিটেলসে আলোচনা করব ডেনসিটি কি, রেডিওগ্রাফিক কোয়ালিটি ক্লাস হলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা মনে রাখবো ডাবল ইমালশনের ক্ষেত্রে ডেনসিটিটা বেশি হবে, কিন্তু এদের ক্ষেত্রে আমাদের ডিটেলটা কম হবে, পেশেন্ট ডোজটা লো হবে, আর হচ্ছে এটা মোস্ট কমনলি ইউজড, আর এদের ক্ষেত্রে কন্ট্রাস্টটাও লো হবে। এখন একটা জিনিস আমি বলে রাখি, ডাবল ইমালশন মানে দেখেন এই যে ইমালশন লেয়ারটা ডাবল ইউজ করা হয়েছে। আমরা জানি ইমালশন লেয়ারটা কি করে, এটা হচ্ছে ইমেজটাকে তৈরি করে। যদি দুইটা ইমালশন লেয়ার থাকে, সে ফর এক্সাম্পল এটা একটা ইমালশন লেয়ার, এটা একটা ইমালশন লেয়ার, দুইটা ইমালশন লেয়ার যদি থাকে, তাহলে আপনারা চিন্তা করেন যে একটা ইমালশন লেয়ারে যে ইমেজ তৈরি হচ্ছিল, দুইটা ইমালশন লেয়ারে কি তার চাইতে বেশি দ্রুত ইমেজ তৈরি হবে না? ডেফিনেটলি হবে। যদি মানে স্পিডটা ফাস্ট হয়, তাহলে তো আমাদের হচ্ছে দ্রুত ইমেজ তৈরি হয়, তাহলে পেশেন্টকে বেশিক্ষণ রেডিয়েশন এক্সপোজারে রাখতে হবে না। এই জিনিসটার কারণেই আপনার ডাবল ইমালশন এর ক্ষেত্রে পেশেন্টের ডোজটা কম হয়, কারণ হচ্ছে দুইটা ইমালশন লেয়ার ইমেজটা তাড়াতাড়ি তৈরি হচ্ছে, এবং যেহেতু ইমেজটা তাড়াতাড়ি তৈরি হচ্ছে পেশেন্টকে বেশিক্ষণ এক্সপোজারে রাখতে হচ্ছে না, এই কথাটুকু মনে রাখবেন। আর এইটা বোঝার আর তাহলে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে যে ডাবল ইমালশন ফিল্মের ক্ষেত্রে স্পিডটা কেমন হবে, স্পিডটা হাই হবে, বেশি দ্রুত তৈরি হবে, হ্যাঁ, ইমেজ। আর সিঙ্গেল ইমালশনের ক্ষেত্রে দেখেন ডেনসিটিটা লেস, এদের কিন্তু সিঙ্গেল ইমালশনে আবার হচ্ছে ডিটেলটা মোর, যেহেতু অনেকক্ষণ ধরে আপনি এক্সপোজার করছেন, ধীরে ধীরে ফিল্মটা তৈরি হচ্ছে, সুন্দর ডিটেল পাওয়া যাবে, মানে খুব ভালোভাবে ডিফারেন্সিয়েট করা যাবে। কিন্তু পেশেন্ট ডোজটা অনেকক্ষণ এক্সপোজ করলে কি হবে, পেশেন্ট ডোজটা বেশি হয়ে যাবে, এই জন্য সিঙ্গেল ইমালশনের ক্ষেত্রে পেশেন্ট ডোজটা বেশি। আর সিঙ্গেল ইমালশনে যেহেতু ডিটেল ভালো বোঝা যাবে, তাহলে কন্ট্রাস্টটাও হাই হবে, কন্ট্রাস্টও ভালো বোঝা যাবে। কন্ট্রাস্টটা কি, দুইটা পাশাপাশি স্ট্রাকচার সেপারেট করার ক্যাপাসিটি, এই জিনিসটা হাই হবে। আর এটা কোথায়, এটা সিঙ্গেল ইমালশনটা স্পেশাল পারপাসে ইউজ করা হয়, যেমন আপনার ম্যামোগ্রাফি, ইমেজিং অফ স্মল পার্টস, টো টিথ, যেগুলো সাধারণত ডিফারেন্সিয়েট করা কঠিন বা আরো ডিটেল দরকার, যেমন দাঁতগুলো তো খুব কাছাকাছি না, প্রতিটাকে সেপারেট করার জন্য আমাদের দরকার হচ্ছে অনেক ডিটেল ইমেজ নেওয়া দরকার, যার জন্য আমরা সিঙ্গেল ইমালশন ফিল্ম ইউজ করব। এখন এইটা বোঝার জন্য বা মনে রাখার জন্য আমি একটা সোজা টেকনিক বানিয়েছি, সেটা হচ্ছে যে ডি দিয়ে মনে রাখবো, যেহেতু ডি ইকুয়াল টু ডি, যেহেতু ডাবল ইমালশন, তাহলে ডি এর ক্ষেত্রে শুধুমাত্র ডেনসিটি মোর, বাকি যা কিছু আছে সবকিছু হচ্ছে লেস হবে, হ্যাঁ। যেমন ধরেন এক্ষেত্রে আমাদের ডেনসিটিটা বেশি, যেহেতু ডাবলের ডি থেকে ডেনসিটিটা বেশি, আর বাকি যা আছে সবই কিন্তু দেখেন কম, যেমন পেশেন্ট ডোজ কম, কন্ট্রাস্ট কম, আবার ডিটেলও কম পাওয়া যাচ্ছে। কনভেনশনাল ফিল্ম আর ইমেজিং ফিল্মের মধ্যে ডিফারেন্স জাস্ট যে দেখেন ডাবল লেয়ার ইউজ করা হচ্ছে কনভেনশনালে, আর ইমেজিং এর ক্ষেত্রে সিঙ্গেল ইমালশন ইউজ করা হচ্ছে। এরপর বাকি যে পয়েন্ট আছে সবগুলোই আপনারা প্রিভিয়াসটার পয়েন্ট চিন্তা করবেন। ডাবল ইমালশন, এটার ক্ষেত্রে ডাবল ইমালশন গুলো বসিয়ে দিবেন, এটার ক্ষেত্রে সিঙ্গেল ইমালশনের পয়েন্ট গুলো বসিয়ে দিবেন, ডিফারেন্সে মিলে যাবে। আর আমি ওটাতেও বুঝিয়েছিলাম যে ডাবল ইমালশনের ক্ষেত্রে ফিল্মের স্পিডটা তাড়াতাড়ি ইমেজ তৈরি হচ্ছে, যেহেতু দুইটা লেয়ার অফ ইমালশন, এই জন্য স্পিডটা ফাস্ট হবে। আর কনভেনশনালের ক্ষেত্রে কোর্স গ্রেইন, আর এটার ক্ষেত্রে ফাইন গ্রেইন ইউজ করা হয়। এখন আমাদের টাইপ অফ ফিল্ম জিনিসটা খুবই সোজা, জাস্ট নামগুলো মনে রাখবেন আর ভেতরে একবার রিডিং দিবেন, হ্যাঁ। স্ক্রিন ফিল্মটা হচ্ছে স্ক্রিন ফিল্ম, তাহলে বোঝা যাচ্ছে ফিল্ম থাকবে সাথে একটা স্ক্রিন থাকবে, এটাই আমাদের মোস্ট কমনলি ইউজড। ইন্টেন্সিফাইং স্ক্রিন আর সাথে ফিল্ম ইউজ করা হয়, এটা ফিল্মের সেন্সিটিভিটিটাকে বাড়ায় দিবে। এখন কি বলছে যে লাইট যেটা এমিটেড হবে সেটার প্রতি সেন্সিটিভ থাকবে, আর পেশেন্ট ডোজটাকে কমায় দিবে 40 থেকে 50%, কিন্তু স্ক্রিন ফিল্মের ক্ষেত্রে আমাদের ডিটেলটা লস হবে। ডাবল ইমালশন ফিল্ম আর ডাবল স্ক্রিন কম্বিনেশনটা নর্মালি ইউজ করা হয়, তাহলে নর্মালি কি ইউজ করা হয়, ডাবল ইমালশন সাথে ডাবল স্ক্রিনটাই নর্মালি ইউজ করা হয়। এরপরে আমাদের নন স্ক্রিন আর ডিরেক্ট ফিল্ম, এটা কি, এটা হচ্ছে আমাদের কোনো ইন্টেন্সিফাইং স্ক্রিন থাকবে না,
থিক ইমালশন ইউজ করা হবে। আর এটা হচ্ছে শুধুমাত্র এক্স-রে প্রতি সেন্সিটিভ থাকবে, যেহেতু একটু পরে আমরা আলোচনা করব ইন্টেন্সিফাইং স্ক্রিনটা কিন্তু এক্স-রে গুলোকে লাইটে কনভার্ট করে, এই জন্য আমরা দেখলাম স্ক্রিন ফিল্মগুলো লাইটের ওপর সেন্সিটিভ ছিল। হ্যাঁ, আর আমাদের যেটা মানে নন স্ক্রিন ফিল্ম সেগুলো কিন্তু লাইটের ওপর সেন্সিটিভ না, এরা হচ্ছে সেন্সিটিভ টু এক্স-রে। এটা ফাইন ডিটেলের জন্য সাধারণত ইউজ করা হয়, যেমন ফিঙ্গার, টো, ডেন্টাল ফিল্ম, এগুলোর ক্ষেত্রে এটা ইউজ করা হয়। এবার আসি ম্যামোগ্রাফিক ফিল্ম, খুবই 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 ইম্পর্টেন্ট। এটা আমরা ম্যামোগ্রাফি যখন পড়বো তখন আরো ডিটেলসে পড়বো, কিন্তু এই পয়েন্টগুলো আপনারা অবশ্যই মুখস্থ করে ফেলবেন। যে ম্যামোগ্রাফিক ইমালশন ফিল্মের ক্ষেত্রে কি ইউজ করা হয়, সিঙ্গেল লেয়ার অফ ইমালশন ইউজ করা হবে। তারপর সিঙ্গেল স্ক্রিন, হ্যাঁ, যেহেতু সিঙ্গেল লেয়ার অফ ইমালশন সিঙ্গেল স্ক্রিন, সাথে স্পিডটা হয়ে যাবে কম, কন্ট্রাস্ট হয়ে যাবে অনেক বেশি। আর এক্সট্রিমলি ফাইন গ্রেন ফর লো স্পিড, ঠিক আছে, স্পিড কম কিন্তু হচ্ছে আমাদের গ্রেন গুলো অনেক বেশি ফাইন হবে, ছোট 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 হবে। হ্যাঁ, ডুপ্লিকেশন ফিল্মটা বেসিক্যালি জাস্ট ডুপ্লিকেশন থেকে বোঝা যাচ্ছে যে ফিল্মটাকে কপি করবে। হ্যান্ডলিং অফ আনএক্সপোজ ফিল্ম, এখানে বেসিক্যালি রিডিং দেওয়ার মতো কিছুই নাই, এটা মোটামুটি 5 স্টার একটা টপিক, জাস্ট একবার রিডিং দিবেন এমনিতেই মনে থাকবে। যে ফিল্ম কোয়ালিটিটা এজের সাথে বা সময়ের সাথে ডিটোরিয়েট করে, এই জন্য আমরা এক্সপিরেশন ডেট বা এক্সপায়ার করার ডেটটা দেখে নিব। তারপর ময়েশ্চার হিটটা আমাদের ফিল্মটাকে নষ্ট করে, এই জন্য কুল ড্রাই প্লেসে রাখবো। আবার কি বলছে যে লাইটের হাত থেকেও প্রোটেকশন দিতে হবে, কারণ লাইট তো ইমেজটা তৈরি করে, ইমেজকে মডিফাই করে ফেলবে। আবার আয়োনাইজিং রেডিয়েশন থেকেও দূরে রাখতে হবে ফিল্মটাকে। এবার কি বলছে, ফিঙ্গারপ্রিন্ট, স্ক্র্যাচ আর ডার্টি ইন্টেন্সিফাইং স্ক্রিনস এন্ড ক্রিঙ্কেল মার্ক ডিউ টু শার্প বেন্ডিং মাস্ট বি অ্যাভয়েডেড, মানে ফিঙ্গারপ্রিন্ট, স্ক্র্যাচ এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা দাগায় রাখবেন, এটা আমাদের solely বই থেকে নেওয়া, আমি দাগায় দিব, সেলম্যান 10th এডিশন থেকে নেওয়া। রাফ হ্যান্ডলিং causes black mark due to static electricity. This appears as jagged line, black spot or tree-like images after development. শুধুমাত্র মনে রাখবো যে রাফ হ্যান্ডলিংটা ব্ল্যাক মার্ক তৈরি করে, কেন, স্ট্যাটিক ইলেকট্রিসিটির জন্য। আর এখান থেকে এটা শারমিন আপুর নোট থেকে নেওয়া, জাস্ট এই লাইনটা ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে। আমরা তো শুনলাম যে ফিল্ম হ্যান্ডেল করার সময় ফিল্মটা যেহেতু এজের সাথে ডিটেরিয়েট করে, এই জন্য আমাদের এক্সপায়ার ডেটটাকে দেখতে হবে আর ওল্ড ফিল্ম গুলোকে আগে ইউজ করে ফেলতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে ডেনসিটোমিটার দিয়ে আমরা দেখবো, যদি মোর দ্যান 0.2 হয়, 0.2 হয়, তাহলে সেই ফিল্মটাকে আমরা ডিসকার্ড করে দিব। ডিসকার্ড মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া। এবার আসি ফিল্ম হোল্ডার। ফিল্ম হোল্ডার 1 স্টার টপিক বা 2 স্টার টপিক, খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, একবার রিডিং দিলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ফিল্ম হোল্ডার আছে 2 টাইপের, একটা হচ্ছে কার্ডবোর্ড ফিল্ম হোল্ডার আর আরেকটা হচ্ছে ক্যাসেট। এখন যেটা কার্ডবোর্ড ফিল্ম হোল্ডার সেটা সেলডম ইউজ করা হয়, হ্যাঁ, যদি অনেক বেশি এক্সট্রিম রেকর্ডের ডিটেলের দরকার হয় তখন, আদারওয়াইজ এটা ইউজ করা হয় না। এখানে কি বলছে, ব্যাগটা কি দিয়ে, ব্যাগটা লেড ফয়েল দিয়ে মোড়ানো থাকে যেন ফগিং না হয়। আর ক্যাসেট, এবার ক্যাসেটটা যেহেতু ইনভেরিয়েবলি ইউজ হয়, যদিও এখন হয় না, ক্যাসেটটার কম্পোজিশনটা আমাদের একটু জানতে হবে। যেমন ফ্রন্ট সাইড, যেটা ফ্রন্ট সাইডটা প্লাস্টিক ও লাইট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যার জন্য এক্স-রে গুলো পাস করতে পারে। আর যেটা ব্যাক সাইডটা লেড দিয়ে তৈরি টু প্রিভেন্ট ব্যাক স্ক্যাটারিং অফ রেডিয়েশন। আর দুইটা সাইড তৈরি হচ্ছে বেল্ট এ রাবার দিয়ে তৈরি। হ্যাঁ, আর এখন এখানে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্যাসেটটা মেক্স পসিবল দি ইউজ অফ গ্রিডস ফর ইমপ্রুভড কন্ট্রাস্ট। তাহলে এই যে এটা একটা ক্যাসেটের কম্পোজিশন, দেখেন ক্যাসেটের ফ্রন্ট আর এটা আমাদের ক্যাসেটের ব্যাক, আর এই যে মাঝখানে এটা আমাদের ফিল্ম, মাঝখানে এই ছোট্টটা হচ্ছে ফিল্ম, আর দুই দিকে দুইটা আমাদের ইন্টেন্সিফাইং স্ক্রিন। এখন এখান থেকে আমরা জাস্ট ক্যাসেটটা নিয়ে চিন্তা করব। ক্যাসেটের ফ্রন্ট প্যাডিংটা কি দিয়ে দেওয়া হয়েছিল আমরা পড়লাম, প্লাস্টিক আর হচ্ছে লাইট ম্যাটেরিয়াল দিয়ে এই ফ্রন্ট প্যাডিংটা দেওয়া হবে। আর আমাদের যেটা ব্যাকে দেখেন লেড ফয়েল দিয়ে একটা প্রোটেকশন দেওয়া হয়েছে, আর সাইডে থাকবে কি, সাইডে থাকবে রাবার বেল্ট। এবার আমরা চলে আসি ইন্টেন্সিফাইং স্ক্রিন। ইন্টেন্সিফাইং স্ক্রিন একটা ইম্পর্টেন্ট টপিক, এটা 3 স্টার থেকে 5 স্টার। মোটামুটি আমাদের ইন্টেন্সিফাইং স্ক্রিনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে এটার কম্পোজিশন,
কোন লেয়ারের ফাংশন কি, আর হচ্ছে থিকনেস কত, আর স্পিড কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এই জিনিসগুলো। এখন ইন্টেন্সিফাইং স্ক্রিন জিনিসটা কি? An intensifying screen is a plastic sheet coated with fluorescent material called phosphor. মানে ইন্টেন্সিফাইং স্ক্রিনটা কিছুই না, এটা একটা প্লাস্টিক শিট যেটা ফ্লুরোসেন্ট ম্যাটেরিয়াল দিয়ে বা হচ্ছে কজেস মানে ফ্লুরোসেন্ট বা হচ্ছে ফসফোরেসেন্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেটা নাম হচ্ছে ফসফর। এই যে দেখেন এই জিনিসটা স্ক্রিন, হ্যাঁ, এটা তৈরি হচ্ছে কি দিয়ে? ফসফর দিয়ে। ফসফর আর ম্যাটেরিয়াল হুইচ কনভার্ট এক্স রে এনার্জি টু লাইট। ফসফর ম্যাটেরিয়ালটা, এই যে এক্স রেটা আসলো, এটাকে লাইটে কনভার্ট করতে পারে। এখন আমাদের ইন্টেন্সিফাইং স্ক্রিনটা ইম্পর্টেন্ট কেন? দেখেন, আমরা যদি নর্মালি চিন্তা করি, আমাদের একটা ফিল্ম থাকে, তাহলে অনেক বেশি এক্স রে আসতে হচ্ছে এই ডেন্সিটি বা এই ইমেজটা তৈরি করার জন্য। কিন্তু যদি আমরা স্ক্রিন ইউজ করি, তখন দেখেন অল্প এক্স রে এসে অনেক বেশি লাইট ফোটন, অল্প একটু এক্স রে দিয়ে অনেক লাইট ফোটন তৈরি করে এরা, যার জন্য দেখা যায় যে একই ডেন্সিটি খুবই অল্প এক্সপোজারে তৈরি করা সম্ভব। বেসিক্যালি আমাদের ইন্টেন্সিফাইং স্ক্রিনের ইউজটাই হচ্ছে এটা, যে পেশেন্টের ডোজটাকে কমাবে। হ্যাঁ, এই জন্য আমরা ইন্টেন্সিফাইং স্ক্রিনটা ইউজ করি, পেশেন্টের ডোজ কমানো, পেশেন্টের এক্সপোজারটাকে কমানো, এই কথাটা এখানে লেখা আছে ইংলিশে। বাট ইন্ট্রিনসিক কনভার্সন এফিসিয়েন্সিটা কি? কিছুই না, এটা হচ্ছে রেশিও অফ লাইট এনার্জি লিবারেটেড বাই দি ক্রিস্টাল টু দি এক্স রে এনার্জি অ্যাবজর্ব। এইটার সাথে লাইট, যে লাইটটা তৈরি হলো সেইটার সাথে অ্যাবজর্ব এক্স রে রেশিওটাই হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ইন্ট্রিনসিক কনভার্সন এফিসিয়েন্সি। The intrinsic conversion efficiency of calcium tungstate is about 5%. এখন আমাদের ইন্টেন্সিফাইং স্ক্রিনের কম্পোজিশনটা কি? এটা একটা ইন্টেন্সিফাইং স্ক্রিন, দেখেন শুরুতেই বেস, ফসফোর লেয়ার। একটা কথা আমরা জানি যে যখন আমরা ফিল্ম পড়লাম তখন ওইটার অ্যাক্টিভ লেয়ার ছিল কি? ওইটার অ্যাক্টিভ লেয়ার ছিল আমাদের ইমালশন লেয়ার, আর এখানে ইমালশন লেয়ারটাকে রিপ্লেস করবে ফসফোর লেয়ার। তার মানে আমাদের ইন্টেন্সিফাইং স্ক্রিনের মেন বা অ্যাক্টিভ লেয়ার হচ্ছে এই ফসফোর লেয়ার। ফসফোরটাকে বেজের সাথে, ফসফোর আর বেজের ভেতরে আছে রিফ্লেক্টিং লেয়ার, আর হচ্ছে ফসফোরটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আছে একটা প্রোটেক্টিভ কোটিং, আর এই যে নিচে আমাদের ফিল্ম। এখন আমাদের তাহলে পার্টস মোটামুটি এই চারটাই। এবার চলে আসি প্রতিটা পার্টসের থিকনেস, কম্পোজিশন আর হচ্ছে ফাংশন। থিকনেস কত? 10 মিলস অর 0.25 মিলিমিটার। কম্পোজিশন পলিয়েস্টার, প্লাস্টিক অর হাই গ্রেড কার্ডবোর্ড। তাহলে দেখেন বেজের কম্পোজিশন কিন্তু ওখানেও ছিল পলিয়েস্টার প্লাস্টিক, আর এখানে পলিয়েস্টার প্লাস্টিক বা কার্ডবোর্ড ইউজ হবে। ফাংশন হচ্ছে এটা সাপোর্ট দেয়। এবার রিফ্লেক্টিং লেয়ারের কম্পোজিশন, এক্ষেত্রে কিন্তু কম্পোজিশন গুলো একটু কঠিন। ওখানে দেখেন ম্যাক্সিমাম জেলাটিন দিয়ে তৈরি ছিল, এখানে কিন্তু কম্পোজিশনটা আলাদা, এই জন্য একটু সিনসিয়ারলি পড়বেন পড়ার সময়। রিফ্লেক্টিং লেয়ারটা টাইটেনিয়াম ডাই অক্সাইডের তৈরি। এটার ফাংশন কত? রিফ্লেক্টস দি স্প্রেডিং লাইট ফোটন দ্যাট ইজ ফর্মড বাই ইন্টারাকশন অফ এক্স-রে and phosphor crystal, direction of reflection towards front of the screen so that light can fall on the film. মানে এখানে বেসিক্যালি যেটা বোঝালো, এই যে রিফ্লেক্টিং লেয়ার, এইটা হচ্ছে লাইট গুলো যদি এখান থেকে রিফ্লেক্ট করে, এই লাইট গুলোকে আবার সামনের দিকে দিয়ে দিবে, যার মাধ্যমে এটা লাইট গুলো ফিল্মের ওপর পড়বে, মানে লাইট গুলো আবার ব্যাক স্ক্যাটার হয়ে যেন বেসে অ্যাবজর্ব না হয়, এই জন্য বেসিক্যালি আমাদের এই রিফ্লেক্টিং লেয়ারটা দেওয়া। রিফ্লেক্টিং লেয়ারটা কি করছে? এই লাইনটা মনে রাখতে হবে, রিফ্লেকশন টুয়ার্ডস দি ফ্রন্ট অফ দি স্ক্রিন সো দ্যাট লাইট ক্যান ফল অন দি ফিল্ম। মানে রিফ্লেক্টিং লেয়ারটা দিয়ে আমরা যেটা করব, এই যে আমাদের রেডিয়েশনটাকে আমরা সামনের দিকে বা ফিল্মের দিকে রিফ্লেক্ট করব, রেডিয়েশন না সরি লাইটটাকে। দেন আমাদের নেক্সট হচ্ছে ফসফোর লেয়ার, খুবই ইম্পর্টেন্ট। কম্পোজিশন ক্রিস্টালাইন ফসফোর, ক্রিস্টালাইন সিলভার, ক্যালসিয়াম টাংস্টেট ইউজ করা হয় এখানে। ফসফোর গ্রেন সাইজটা কত দেখবো, থিকনেস কত, এগুলো জাস্ট একবার করে দেখবো আমরা। ফাংশনটা কি? প্রোডাকশন অফ লাইট ফোটন, ব্লু ভায়োলেট লাইট তৈরি করে ইউজুয়ালি বাই ইন্টারাকশন উইথ এক্স রে ফোটনস হুইচ ইজ সেন্সিটিভ টু এক্স রে ফিল্ম। মানে এটার মেইন ফাংশন হচ্ছে লাইট ফোটন তৈরি করা, এটা অ্যাক্টিভ লেয়ার। এবার চলে যায় প্রোটেক্টিভ লেয়ার। এটার প্রোটেক্টিভ লেয়ারটা কি দিয়ে তৈরি? সেলুলোজ কম্পাউন্ড মিক্সড উইথ আদার পলিমার, সেলুলোজের তৈরি।
থিকনেস কত দেখে নিব। আর ফাংশনটা হচ্ছে হেল্পস টু প্রিভেন্ট স্ট্যাটিক ইলেকট্রিসিটি, মানে হচ্ছে ফিল্মটার মানে যেটা সারফেসটাকে নষ্ট হওয়া থেকে প্রিভেন্ট করে, ফিজিক্যাল প্রোটেকশন দেয়, আর একটা সারফেস দেয় যেটাকে আমরা ক্লিন করতে পারবো। এই যে এখন আমরা যদি এটা ভালোভাবে দেখি, এটা হচ্ছে আমাদের ফিল্ম যেটার ভেতরে 4টা লেয়ার আছে। এবার দুই দিকে 2টা ইন্টেন্সিফাইং স্ক্রিন। ইন্টেন্সিফাইং স্ক্রিনের লেয়ার গুলোর ভেতরে আমাদের কি কি ছিল, একটা ছিল এই যে ফসফোর লেয়ারটা দেখিয়েছে, এখানে প্রোটেক্টিভ লেয়ারটাকে আলাদা করে দেখায়নি। তারপর এটা আমাদের বেস, আর এইটা হচ্ছে আমাদের রিফ্লেক্টিং লেয়ার, আর বাইরে 2টা হচ্ছে আমাদের ক্যাসেট। আচ্ছা, ক্রাইটেরিয়া অফ ফসফোর ইউজড ইন ইন্টেন্সিফাইং স্ক্রিন, এটা আমি শারমিনা নোটে দাগিয়ে দিব, আপনারা একবার ভালোভাবে দেখবেন। আর এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইনফিনিটি স্টার। ক্যালসিয়াম টাংস্টেট ওয়াজ মোস্ট কমন ওয়াইডলি ইউজড ফসফোর বিকজ, এটা কি কি, হোয়াই ক্যালসিয়াম টাংস্টেট ওয়াজ মোস্ট কমনলি ইউজড। যদি এখন আসে এরকম কোশ্চেন, এই প্রতিটা পয়েন্ট মনে রাখতে হবে। এটার পয়েন্ট গুলো কি কি, এমিট ব্লু অ্যান্ড ভায়োলেট হুইচ আর অর্ডিনারি এক্স-রে ফিল্ম ইজ সেন্সিটিভ, মানে এরা হচ্ছে ব্লু আর ভায়োলেট লাইট তৈরি করে, যেটাতে এক্স-রে ফিল্মটা হচ্ছে সেন্সিটিভ। তারপরে বলছে কি যে ক্যালসিয়াম টাংস্টেটটা নর্মালি আমরা ডায়াগনোস্টিস পারপাসে যে কিলো ভোল্টেজটা ইউজ করি এক্স-রে প্রোডাকশনের জন্য, সেইখানে ভালো রেসপন্স করে। হ্যাঁ, যে মানে কিলো ভোল্টেজ বা যেটা আমরা ইউজ করি এনার্জি, সেটাতে এটা ভালো রেসপন্স করে। এরপরে কি বলছে যে এটা সাধারণত সময়ের সাথে খুব দ্রুত ডিটেরিয়েট করে না বা নষ্ট হয়ে যায় না। এরপর বলছে যে এটার কোনো সিগনিফিকেন্ট আফটার গ্লো অর ল্যাগ নাই। এখন কথা হচ্ছে আফটার গ্লো আর ল্যাগ জিনিসটা কি। আফটার গ্লো আর ল্যাগ জিনিসটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত ফিল্মের ওপর রেডিয়েশনটা পড়বে ততক্ষণ পর্যন্ত ইমেজ ফর্ম করবে, মানে রেডিয়েশন সোর্সটা সরাই নেওয়ার পরে ইমেজ ফরমেশন হবে না বা ওই রেডিয়েশনটা আর থাকবে না, বা এই জিনিসটাই হচ্ছে আফটার গ্লো। আফটার গ্লো জিনিসটা কি, যে অনেক বেশি আলো পড়লো, কিছুক্ষণ চোখে ঝাপসা দেখলাম, এটা হচ্ছে একটা আফটার গ্লো। কিন্তু যদি এরকম মতো লাইট বন্ধ হওয়ার সাথে সাথে আমাদের চোখ নর্মাল হয়ে গিয়েছে, তখন আফটার গ্লো নাই। এই জিনিসটাই হচ্ছে আফটার গ্লো। আর ক্যান বি ইউজ টু ম্যানুফ্যাকচার স্ক্রিনস অফ ইউনিফর্ম কোয়ালিটি। এরপরে চলে যায় ইন্টেন্সিফাইং স্ক্রিনের মেকানিজম, এগুলো কিন্তু জাস্ট বোঝার জন্য, শুধুমাত্র 2-1টা লাইন ইম্পর্টেন্ট আমি বলে দিব। ইন্টেন্সিফাইং স্ক্রিনের কাজ কি আমরা জানি, ইন্টেন্সিফাইং স্ক্রিনটা হচ্ছে এক্স রে গুলোকে লাইটে কনভার্ট করে। এই কথাটাই বলেছে, লুমিনেসেন্স জিনিসটা হচ্ছে এমিশন অফ লাইট ফ্রম এ সাবস্টেন্স বম্বার্ডেড বাই রেডিয়েশন, মানে কোনো রেডিয়েশনে আঘাত করার ফলে কোনো একটা সাবস্টেন্স থেকে যদি লাইট তৈরি হয় সেটাই লুমিনেসেন্স। এখন এটা 2 টাইপসের আছে, ফ্লুরেসেন্স আর ফসফোরেসেন্স। ফ্লুরেসেন্স জিনিসটা কি, লাইট এমিটেড উইদিন 10⁻⁻8 সেকেন্ডের ভেতরে লাইটটা এমিট হবে। ফ্লুরেসেন্স মিনস দ্যাট লাইট ইজ এমিটেড অনলি ডিউরিং দি পিরিয়ড অফ ইরেডিয়েশন অ্যান্ড উইল টার্মিনেট অ্যাট কমপ্লিশন অফ দি এক্সরে এক্সপোজার। মানে এটা কিছুই না, এটা হচ্ছে খুবই কম সময়ের জন্য লাইটটা এমিট হবে। আর বলছে যে যতক্ষণ পর্যন্ত রেডিয়েশন দেওয়া হচ্ছে শুধুমাত্র ততক্ষণ পর্যন্ত লাইট এলিমিনেট হবে, এবং আমরা রেডিয়েশনটা বন্ধ করা মাত্র আমাদের এইটা টার্মিনেট হয়ে যাবে। হ্যাঁ, এমআর বা লাইটটা বন্ধ হয়ে যাবে। The phosphors in intensifying screen produced fluorescence. আচ্ছা, এখন ফসফোরেসেন্স জিনিসটা কি, লাইট এমিটেড আফটার এ ডিলে অফ 10⁻⁻8 সেকেন্ড। লাইটটা 10⁻⁻8 সেকেন্ডের পরেও এমিট হতে থাকবে। একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমরা নর্মালি যে এক্স রে ফিল্মগুলো ইউজ করি সেখানে আমরা ফ্লুরেসেন্সটা ইউজ করি। হ্যাঁ, ফসফোরেসেন্স আমরা ইউজ করি না, কারণ ফসফোরেসেন্স ইউজ করলে কিন্তু পেশেন্টের ডোজ অনেক বেড়ে যাবে। রেডিয়েশন বন্ধ করার পরেও যদি ইমেজ তৈরি হতে থাকে, পেশেন্ট এক্সপোজার পেতে থাকে, তাহলে খুবই ক্ষতিকর। এই জন্য আমরা এক্স রে ক্ষেত্রে সবসময় ফ্লুরেসেন্সটা ইউজ করি, এক্স রে বা হচ্ছে যেগুলো নর্মাল টেকনিক সেগুলোতে। ফসফোরেসেন্সটা ফ্লুরোস্কোপির ক্ষেত্রে ইউজ করা হয়। আমরা ফ্লুরোস্কোপির সময় আরেকটু ডিটেলস আলোচনা করব ফসফোরেসেন্স। খালি মাত্র মনে রাখবো যে ফসফোরেসেন্সের ক্ষেত্রে 10⁻⁻8 সেকেন্ড পরেও লাইট এমিট হবে, এখানে আফটার ল্যাগ থাকবে বা আফটার গ্লো থাকবে। আর এটা হচ্ছে দি ইরেডিয়েটেড ম্যাটেরিয়াল কন্টিনিউ টু এমিট লাইট ফর এ টাইম আফটার সিসেশন অফ এক্সপোজার টু রেডিয়েশন, মানে রেডিয়েশন বন্ধ করার পরেও পেশেন্টটা লাইট এমিট করতে থাকবে বা সাবস্টেন্সটা লাইট এমিট করতে থাকবে। এখন ফসফোরেসেন্স আর ফ্লুরোসেন্সের একটা প্রিন্সিপাল আছে, এটা খুবই সোজা। আমি জাস্ট মানে
এই ছবিগুলো দেখা একটু বলি, আপনারা সেলম্যান থেকে রিডিং দিলে ক্লিয়ার হয়ে যাবে। শুরুতে আমরা মনে রাখবো এটা একটা ফসফর ক্রিস্টালের স্ট্রাকচার। এখানে কি আছে, এখানে একটা ভ্যালেন্স ব্যান্ড আছে। ভ্যালেন্স ব্যান্ড জিনিসটা কি আমরা জানি তো। ভ্যালেন্স ইলেকট্রন কি জিনিস প্রথম ক্লাসে পড়েছিলাম। ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে আউটারমোস্ট শেলের ইলেকট্রন যেগুলো ফ্রিলি মুভ করতে পারে, সেগুলোকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। এই ভ্যালেন্স ব্যান্ডে অনেক বেশি ইলেকট্রন থাকবে এবং ইলেকট্রন গুলো দিয়ে এটা ভরা থাকবে। কন্ডাকশন ব্যান্ডটা কি, কন্ডাকশন ব্যান্ড হচ্ছে সেই ব্যান্ড যার ভেতরে ইলেকট্রন গুলো ফ্রিলি মুভ করতে পারে। আর এটা হচ্ছে ফরবিডেন ব্যান্ড। ফরবিডেন ব্যান্ডটা হচ্ছে, ফরবিডেন মানে বোঝা যাচ্ছে যে ফরবিডেন মানে মানা করা বা নাই। ফরবিডেন ব্যান্ড হচ্ছে সেই ব্যান্ড যেখানে কোনো ইলেকট্রন নর্মাল কন্ডিশনে থাকবে না। তাহলে আমরা পাচ্ছি তিনটা ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড যেখানে অনেক ফ্রি ইলেকট্রন, সেটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড যেটার ভেতরে ইলেকট্রন ফ্রিলি মুভ করতে পারে। আর কিন্তু এই দুটার ভেতরে আছে ফরবিডেন ব্যান্ড যেটার ভেতরে কোনো ইলেকট্রন থাকবে না। এখন আরেকটা জিনিস হচ্ছে যে যদি আমরা কোনো ইমপিউরিটি অ্যাড করি, হ্যাঁ, ফসফর ক্রিস্টালগুলোর ভেতরে কোনো ইমপিউরিটি অ্যাড করলে বা হচ্ছে যদি কোনো ইমপিওর ক্রিস্টাল হয়, ফসফর ক্রিস্টালটা যদি পিওর বা না হয় বা ডিফেক্টিভ হয়, তখন এই ফরবিডেন ইলেকট্রনের ভেতরে এমন একটা জায়গা থাকবে, এই ছোট্ট জায়গাটাকে বলা হচ্ছে ইলেকট্রন ট্র্যাপ। মানে এই জায়গাটা ইলেকট্রনকে ধরে রাখতে পারে, হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে ইলেকট্রন ট্র্যাপ। এটা ইমপিউরিটির জন্য তৈরি হচ্ছে। মানে ফসফর ক্রিস্টালটা যদি ডিফেক্টিভ হয় বা ইমপিউরিটি থাকে, তখন ফরবিডেন ব্যান্ডে তৈরি হবে এই টাইপের ইলেকট্রন ট্র্যাপ। এটা একটা লুপ টাইপের যেটা ইলেকট্রন ধরে রাখতে পারে। এখন আমরা আসি আমাদের ফ্লুরেসেন্সের কথায়। ফ্লুরেসেন্সটা কোথায় ইউজ করা হয়? নর্মাল এক্স রে ফিল্মগুলোর ক্ষেত্রে এটা ইউজ করা হয়। ফ্লুরেসেন্সের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের যে ফরবিডেন ব্যান্ড সেখানে আগে থেকেই একটা ইলেকট্রন থাকে। ঠিক আছে, শুরু থেকেই একটা ইলেকট্রন থাকে, যার জন্য দেখা যায় এই ইলেকট্রনটা করে কি, যে আমাদের ভ্যালেন্স ব্যান্ডের আরেকটা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে এটাকে ওপরে কন্ডাকশন ব্যান্ডে নামায় দেয়। আর এই কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনটা, যেহেতু কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনটা চলে গেল, তখন হয় যেটা যে এখানে একটা ভ্যাকেন্সি তৈরি হয়ে গেল। ভ্যালেন্স ব্যান্ড থেকে যেহেতু একটা ইলেকট্রন টেনে নিয়ে এই কন্ডাকশন ব্যান্ডে গিয়েছে, ডেফিনেটলি ভ্যালেন্স ব্যান্ডে একটা ভ্যাকেন্সি তৈরি হয়ে গেল বা ভ্যালেন্স ব্যান্ডটা পজিটিভলি চার্জ হয়ে গেল। তখন এটাকে নিউট্রাল করার জন্য কি করতে হবে? একটা ইলেকট্রন লাগবে। তখন আমাদের এই যে ফরবিডেন ব্যান্ডে যে ইলেকট্রন ট্র্যাপ ছিল, ইলেকট্রন ট্র্যাপের ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ডে পড়ে। আর ইলেকট্রন ট্র্যাপের ইলেকট্রনটা যখন ভ্যালেন্স ব্যান্ডে পড়ে, তখন এই যে এখান থেকে আমাদের লাইট তৈরি হয়। এবং আলটিমেটলি কি হয়? আলটিমেটলি শুরুতে যে ইলেকট্রনটা আমাদের কন্ডাকশন ব্যান্ডে গিয়েছিল, যেটাকে আমরা বলছি সেকেন্ডারি ইলেকট্রন, আর এটার ভেতরে যে ইলেকট্রন ছিল সেটা হচ্ছে প্রাইমারি ইলেকট্রন। এই প্রাইমারি ইলেকট্রনটা অ্যাট্রাক্ট করলো ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনকে, নিয়ে গেল কন্ডাকশন ব্যান্ডে। আর নিজে পড়লো কোথায়? নিজে পড়লো ভ্যালেন্স ব্যান্ডে, এবং আলটিমেটলি তৈরি করলো কি? লাইট ফোটন। আর সিমিলারলি এই কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনটা তখন যে এই আমাদের যেটা ইলেকট্রন ট্র্যাপ ছিল, যেটা এমটি হয়ে গেল, এই জায়গাটাকে ফিল আপ করবে। এভাবেই প্রসেসটা চলতে থাকবে। এটা ছিল আমাদের ফসফোরেস, মানে ওটা ছিল আমাদের ফসফোরেসেন্সের মেকানিজম, সরি ফ্লুরোসেন্সের মেকানিজম। এবার আমরা চলে যাই ফসফোরেসেন্সের মেকানিজম। ফসফোরেসেন্সের ক্ষেত্রে কি হয়? একটা ইলেকট্রন ট্র্যাপ থাকে, কিন্তু এই ট্র্যাপটা এমটি থাকে, কিচ্ছু থাকে না এই ট্র্যাপে। যার জন্য কি হবে? যার জন্য দেখা যাবে যে ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে গেল, যখন একটা রেডিয়েশন পড়লো এই দিক দিয়ে, তখন এই ইলেকট্রনটাকে এমিট করে দিল, এনার্জি নিয়ে ইলেকট্রনটা চলে গেল কন্ডাকশন ব্যান্ডে। কন্ডাকশন ব্যান্ড থেকে এ চলে যাবে আমাদের ইলেকট্রন ট্র্যাপ হবে। হ্যাঁ, এখানে আমাদের ইলেকট্রনটা ট্র্যাপ হয়ে থেকে যাবে। এটা কিন্তু সরাসরি আমাদের ইয়েতে যাবে না, ভ্যালেন্স ব্যান্ডে এই ইলেকট্রনটা কখনো সরাসরি যাবে না। কারণ হচ্ছে যে আমাদের এই ইলেকট্রন ট্র্যাপিং এটাকে অ্যাট্রাক্ট করে কিছুক্ষণ ট্র্যাপ করে রাখবে এবং এখানে এটা মোটামুটি বেশ কিছুক্ষণ সময় থাকবে। পরে যখন এটার এনার্জিটা, মানে এটার হিট যে এনার্জিটা প্রডিউস করবে, সেই এনার্জিটা নিয়ে এটা আলটিমেটলি আবার যাবে কন্ডাকশন ব্যান্ডে, এবং কন্ডাকশন ব্যান্ড থেকে এটা আলটিমেটলি যেয়ে পড়বে ভ্যালেন্স ব্যান্ডে। এভাবেই দেখেন এরপর তৈরি হবে লাইটটা, যার জন্য আমাদের এক্ষেত্রে মানে আফটার গ্লো থাকে, বা ফসফোরেসেন্সের ক্ষেত্রে আমাদের মোর দেন 10⁻⁻8 সেকেন্ড থাকে, এবং রেডিয়েশনটা বন্ধ করার পরেও বেশ কিছুক্ষণ
লাইট এমিট হতে থাকে। কারণ দেখেন এটা শুরুতে এখান থেকে কন্ডাকশন ব্যান্ডে গেল, যে তারপর ইলেকট্রন ট্র্যাপের এখানে কিছুক্ষণ জমা থাকলো, এরপর বেশ কিছুক্ষণ পরে এইখান থেকে যে আবার এটা ভ্যালেন্স ব্যান্ডে গেল। এই মাঝখানে দেখেন, মাঝখানে কিন্তু কোনো নাই, কন্টিনিউশন নাই, তার মানে বোঝা যাচ্ছে এখানে একটু টাইম স্পেন্ড হয়েছে। এটা কিন্তু বেসিক্যালি জানার জন্য, বুঝে রাখার জন্য, মুখস্থ করার কিছু নাই। জাস্ট ছবিটা দেখবেন, ছবির নিচের লেখাগুলো পড়বেন, একদম ক্লিয়ার হয়ে যাবে। এই কথাগুলোই জাস্ট এখানেও লেখা। এখন আমাদের ডেন্সিটি অফ ফিল্ম উইথ ইন্টেন্সিফাইং স্ক্রিন কি পাওয়া যাবে? 98% ফটোগ্রাফিক অরিজিন। মানে যখন আমরা ইন্টেন্সিফাইং স্ক্রিন তৈরি করব, ইউজ করব, তখন ফিল্মটা যেটা তৈরি হবে সেটা 98% তৈরি হবে ফটোগ্রাফিক অরিজিন। মানে ফটোগ্রাফি মানে এখানে লাইট বোঝানো হচ্ছে, লাইটের কারণে তৈরি হবে। আর অনলি 2% তৈরি হবে ডিরেক্ট এক্সরে এক্সপোজারের জন্য। এবার আমরা চলে যাই একটা জিনিস, সেটা হচ্ছে স্ক্রিন ফিল্ম আর নন স্ক্রিন ফিল্মের মধ্যে পার্থক্য। এটা মোটামুটি 5 স্টার টপিক, আপনারা একবার দেখে রাখবেন, খুবই সোজা। আমাদের হচ্ছে স্ক্রিন ফিল্মের ক্ষেত্রে আমরা জানি ইমালশনটা রিলেটিভলি থিন হয়, আর যখন নন স্ক্রিন ফিল্ম তখন থিক ইমালশন ইউজ করা হবে। এখন স্ক্রিন ফিল্ম মানে কি, ইন্টেন্সিফাইং স্ক্রিন আছে, তার মানে এটা কেমন হবে, লাইটের প্রতি এটা সেন্সিটিভিটি থাকবে বেশি। আর নন স্ক্রিন ফিল্মে যেহেতু লাইট মানে নাই, স্ক্রিন নাই, তার মানে এটা হচ্ছে সেন্সিটিভ থাকবে এক্স রের ওপর। তারপরে কি বলছে, স্ক্রিন, স্ক্রিন তো ডেফিনেটলি ইউজ করা হবে যেহেতু এটা স্ক্রিন ফিল্ম, সেই জন্য, আর এখানে হবে না। আর স্পিডটা কেমন হবে, এই পয়েন্টটা আসলে ভুল দেওয়া আছে, দুই দিকে দুইটা পয়েন্টে ভুল দেওয়া আছে। স্পিডের এখানে আপনারা লিখবেন যে যখন আমরা স্ক্রিন ফিল্ম ইউজ করব তখন অবশ্যই স্পিডটা ফাস্টার হবে, 4 টাইমস ফাস্টার। আর এইটা আমাদের নন স্ক্রিন ফিল্মটা হচ্ছে 4 টাইমস স্লো হবে। হ্যাঁ, মানে আপনার স্ক্রিন ফিল্ম, যখনই আমরা স্ক্রিন ইউজ করব তখনই ফিল্মের স্পিডটা ডেফিনেটলি বেড়ে যাবে। হ্যাঁ, উইথাউট ইন্টেন্সিফাইং স্ক্রিন ইট ইজ 4 টাইম লেস ফাস্ট। মানে ইন্টেন্সিফাইং স্ক্রিন দিলে এইটা হচ্ছে 4 টাইমস ফাস্ট হবে। হ্যাঁ, কিন্তু যদি আমরা ইন্টেন্সিফাইং স্ক্রিনটাকে সরায় ফেলি তখন এখানে যে ফিল্মটা ইউজ করা হচ্ছে সেটার স্পিড আবার কম হবে। এই জিনিসটা একটু বোঝার আছে যে স্পিডের ক্ষেত্রে আমরা মনে রাখবো, যদি আমরা ইন্টেন্সিফাইং স্ক্রিন ব্যবহার করি তখন ফিল্মের স্পিডটা হবে ফাস্ট, কিন্তু যদি আমরা ইন্টেন্সিফাইং স্ক্রিন ইউজ না করি তাহলে এটার স্পিড স্লো হবে। কিন্তু যখনই আমরা শুধুমাত্র ফিল্মটার কথা চিন্তা করব স্ক্রিনটাকে বাদ দিয়ে, তখন এই ফিল্মের স্পিডটা কিন্তু কম। এটাই বুঝিয়েছে যে উইথাউট ইন্টেন্সিফাইং স্ক্রিন ইট ইজ 4 টাইমস লেস ফাস্ট। মানে ইন্টেন্সিফাইং স্ক্রিন ছাড়া এইটা নন স্ক্রিন ফিল্মের চেয়ে মানে স্লো, ঠিক আছে। কিন্তু মানে আর নন স্ক্রিন ফিল্মটা তো এমনিতেই স্ক্রিন ইন্টেন্সিফাইং স্ক্রিন ইউজ করা হয় না, শুধুমাত্র ফিল্মটাই নর্মাল ফিল্মের চেয়ে 4 টাইমস ফাস্টার। এক্সপোজারটা কি, এক্সপোজার হচ্ছে নিট লেস এক্সপোজার, আর এখানে মোর এক্সপোজারের দরকার হবে। স্বাভাবিকভাবে স্ক্রিন থাকলে স্পিড বেশি হয়, স্ক্রিন থাকলে আমাদের এক্সপোজারটা কম লাগবে। হ্যাঁ, আর হচ্ছে কন্ট্রাস্টটা কেমন হবে, মোর কন্ট্রাস্ট, এটা কিন্তু আমি কেটে দিয়েছি, একটু আপনারা এটা ঠিক করে নেবেন। এক্ষেত্রে আমাদের লেস কন্ট্রাস্ট থাকবে, আর নন স্ক্রিন ফিল্মের ক্ষেত্রে কন্ট্রাস্টটা বেশি থাকবে, ল্যাটিটিউড বেশি থাকবে। আর গামাটা কোথায় গ্রেটার থাকবে, গামাটা স্ক্রিন ফিল্মের ক্ষেত্রে গ্রেটার থাকবে। আপনারা কাইন্ডলি 6 নাম্বার পয়েন্টটা উল্টা হবে, আমাদের স্ক্রিন ফিল্মের ক্ষেত্রে লেস কন্ট্রাস্ট হবে আর নন স্ক্রিন ফিল্মের ক্ষেত্রে মোর কন্ট্রাস্ট হবে। এই পয়েন্টটা আপনারা একটু ঠিক করে নেবেন, বাকিগুলো একবার রিডিং দিলেই পারবেন। গামাটা আমরা রেডিওগ্রাফিক কোয়ালিটিতে ডিটেলস আলোচনা করব। বাট এই পয়েন্টগুলো দেখতে হবে, আমি দাগিয়ে দিব একটু পরে। ফসফোর লেয়ারের ভেতরে কি কি আছে এগুলো একটু দেখবো। আর হচ্ছে পসিবল ওয়েস অফ ইনক্রিজিং স্পিড, যেটা হচ্ছে আমাদের ফসফোর লেয়ারটাকে ঠিক করার মাধ্যমে, হাই কনভার্সন এফিসিয়েন্সি ফসফোর ইউজ করার মাধ্যমে, আর আরেকটা হচ্ছে হাই অ্যাবজর্পশন ফসফোর ইউজ করার মাধ্যমে স্ক্রিনের স্পিডটাকে বাড়ানো যায়। এবার আমরা চলে যাই ফসফোর হিসেবে কি কি ইউজ করা হয়। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, আপনারা 5 স্টার দিয়ে রাখতে পারেন। খালি মাত্র নামগুলো মনে রাখবেন যে কোনটা নন রেয়ার আর্থ আর কোনটা হচ্ছে রেয়ার আর্থ ফসফোর। এক্ষেত্রে সোজা উপায় হচ্ছে নন রেয়ার আর্থ ফসফোর গুলোর নাম 3টা মুখস্থ করে রাখবেন, বাকিগুলো সবই রেয়ার আর্থ। আর আরেকটা জিনিস হচ্ছে কোনটা কি কালার এমিট করা একটু দেখবো, রিলেটিভ স্পিডের দরকার নাই।
আচ্ছা, এরপরে আমাদের ইন্টেন্সিফাইং ফ্যাক্টর জিনিসটা কি? ইন্টেন্সিফাইং ফ্যাক্টর হচ্ছে এক্সপোজার উইথাউট স্ক্রিন ডিভাইডেড বাই এক্সপোজার উইথ স্ক্রিন। আর স্ক্রিনের স্পিডের দেখেন, মানে এটার একটা ভাগ আছে, লেস দেন 100 হলে ডিটেল, 100 হলে মিডিয়াম স্পিড, আর যদি মোর দেন 100 হয় তাহলে হাই স্পিড। আর ইন্ট্রিনসিক আমাদের যেটা স্পিড অফ স্ক্রিনটা কার কার উপর ডিপেন্ড করে, এটাকে দুই ভাগে ভাগ করেছে, একটা ইন্ট্রিনসিক ফ্যাক্টর আর আরেকটা হচ্ছে এক্সট্রিনসিক ফ্যাক্টর। এখন আমাদের ইন্টেন্সিফাইং স্ক্রিনের স্পিডের কথা আলোচনা করছি এখানে আমরা। আমরা যদি একটা জিনিস চিন্তা করি, ইন্ট্রিনসিক মানে কি, যেটা আমাদের নিজেদের ভেতরের, আর এক্সট্রিনসিক মানে বাইরের বাইরের ফ্যাক্টরের কারণে যে চেঞ্জ গুলো আসছে। এখন ইন্ট্রিনসিক ফ্যাক্টর তাহলে কি কি হবে? একটা হচ্ছে ফসফোর। ফসফোরটা তো আমাদের ইন্টেন্সিফাইং স্ক্রিনের নিজের একটা পোর্শন, এই ফসফোরের ওপর এটা ডিপেন্ড করবে, হ্যাঁ। আর আরেকটা যেটা বলছি যে থিকনেস অফ অ্যাক্টিভ লেয়ার, অ্যাক্টিভ লেয়ারটা যদি বেশি থিক হয় তাহলে কিন্তু স্পিডটা বেড়ে যাবে। আর ফসফোর ক্রিস্টালটা কিন্তু লার্জ ক্রিস্টাল ইউজ করলে গ্রেটার স্পিড পাওয়া যাবে। আর রিফ্লেকশন কি বলছে এটা, রিফ্লেক্টেন্স অফ ব্যাকিং, এটা একটু দেখে নিব আমরা। এরপরে আমাদের হচ্ছে এক্সট্রিনসিক ফ্যাক্টরের ভেতরে টেম্পারেচার। টেম্পারেচার বাড়লে কিন্তু আলটিমেটলি স্পিড বাড়বে বা কমবে না, কেন? কারণ রুম টেম্পারেচার যদি বাড়ে তাহলে স্ক্রিন স্পিডটা কমবে, কিন্তু ফিল্ম স্পিডটা বাড়বে। আলটিমেটলি এটা একটা আরেকটাকে ক্যান্সেল করে দিবে। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। কিলো ভোল্টেজটা দেখেন, স্পিড ম্যাক্সিমাম এট 100 কিলোভোল্ট, 75% of maximum at 70 কিলোভোল্ট। আর ফিল্ম স্ক্রিন কন্টাক্ট, অবশ্যই ভালো কন্টাক্টে ভালো ফিল্ম পাওয়া যাবে। আর পেয়ার অফ স্ক্রিনটা কিন্তু ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে ফ্লুরোস্কোপিক স্ক্রিন আর ইন্টেন্সিফাইং স্ক্রিনের মধ্যে ডিফারেন্স, একবার রিডিং দিলে আপনারা পারবেন। আর পরে যখন ফ্লুরোস্কোপি টপিকটা পড়াবো তখন আরো ডিটেলস আলোচনা করব। এবার কজেস অফ পুয়ার ফিল্ম স্ক্রিন কন্ট্রাক্ট, এটা জাস্ট একবার রিডিং দিলেই হবে, এগুলো আমি সবই দাগায় দিব আপনাদের নোটে। দেন আমাদের আরেকটা টপিক হচ্ছে আজকে ডার্ক রুম। ডার্ক রুম জিনিসটা কি? আমরা যে যে এক্সরে ফিল্মটা তৈরি করছি, এই ফিল্মটা তো আমরা জানি লাইট এক্সপোজ হলেও ফিল্মে রিয়াকশন করে অন্য রকমের একটা ইমেজ তৈরি হবে। এই জন্য মানে এই যে ফিল্ম প্রসেসিং এর যে কাজগুলো, সেটা একটা সিকিউর রুমে, যেখানে মানে খুবই কম লাইট যায় বা লাইট যায় না, এরকম একটা রুমে করা হয়। এই রুমটাকেই বলা হয় ডার্ক রুম। এই যে দেখেন, ইজ এ প্লেস where necessary handling and processing of film can be carried safely and efficiently without the hazard of producing film fog by accidental exposure of light or X-ray। মানে এই কথাটাই বলেছে, যেখানে যেই রুমটাতে ফিল্মটাকে খুব সহজে হ্যান্ডলিং আর প্রসেসিং করা যায়, আর যেখানে এই টেনশন থাকবে না যে ফিল্মটা আননেসেসারি লাইট এক্সপোজার হবে। এখন এইটার লোকেশনটা কি হবে? অবশ্যই যেখানে ফিল্মটা থাকবে তার কাছাকাছি হতে হবে। অ্যাডজাসেন্ট টু রেডিওগ্রাফি রুম, এটা সাইজ কত হবে, ওয়ালের থিকনেস কত হবে, ফ্লোরটা কেমন হবে আমরা দেখে নিব। ফ্লোরটা কেমন হবে, এটা কাভার্ড উইথ কেমিক্যাল রেজিস্ট্যান্ট অ্যান্ড স্টেইন প্রুফ ম্যাটেরিয়াল, ঠিক আছে। পোর্সেলিন অর ক্লে টাইলস মে বি ইউজড। আর ডার্ক রুম শুড বি কাভার্ড উইথ কেমিক্যাল রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়াল, যেমন স্পেশাল পেইন্ট, বার্নিশ, এগুলো দিয়ে এটা হচ্ছে কাভার থাকতে হবে। একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে যে এগুলো টোটালি মুখস্থর জিনিস, বোঝানোর কিছু নাই। আমি স্লাইডে যেগুলো লিখেছি বই থেকেই লেখা, আমি দাগায় দিব, আপনারা বই থেকে এগুলো সুন্দর করে পড়ে ফেলবেন। দেন আমাদের এটা হচ্ছে জাস্ট একটা ডোরের ছবি, এগুলো সব সেলম্যান থেকে নেওয়া। মানে ডার্ক রুমের ডোরটা কেমন হবে, টু টাইপস আর থ্রি টাইপস এর হয় ডোর গুলো ইউজুয়ালি। একটা হচ্ছে মেস টাইপ, এই যে দেখেন এত বড় একটা এন্ট্রেন্স দিয়ে ঘুরে ছোট্ট একটা এন্ট্রি ডার্ক রুমের। আর আরেকটা হচ্ছে ইন্টারলকিং ডোর থাকতে পারে, একটা খুললে এটা এটা ওপেন হলে এটা বন্ধ হবে, এটা খুললে এটা বন্ধ হবে। এখন লাইটনিংটা ইম্পর্টেন্ট। ডার্ক রুমের লাইটনিং কিন্তু 3 স্টার বা 5 স্টারও বলা যায়। সেফ লাইটটা কি ইউজ করব, 15 ওয়াটের বাল্ব ইউজ করব, হ্যাঁ। আর হচ্ছে কি বলছে যে ওয়াল শুড নট বি পেইন্ট ব্ল্যাক, ব্ল্যাক কালার দিয়ে ওয়াল পেইন্ট করা যাবে না। আর ইউজুয়ালি রেড লাইট ইউজ করা হয়। অনেক সময় যদি চিন্তা করেন ডার্ক রুম মানে পুরো অন্ধকার, তা না, ডার্ক রুমে কিন্তু ন্যূনতম লাইট থাকবে। ইউজুয়ালি রেড লাইট ইউজ করা হয়, কেন? কারণ রেড লাইটটা হচ্ছে ফিল্মের সাথে ইন্টারঅ্যাক্ট করে কম, এই জন্য রেড লাইটটা ইউজ করা হয়। ফিল্মের সাথে সবচেয়ে বেশি ইন্টারঅ্যাক্ট করে কি আমরা আগে পড়েছি, ব্লু ব্লু আর হচ্ছে গ্রিন কালারটা বেশি ইন্টারঅ্যাক্ট করে।
আর হচ্ছে জেনারেল ইলুমিনেশন, মানে রুমে নর্মালি দেখাশোনার জন্য ওভারহেড লাইটিং থাকতে হবে, ক্লিনিং এর জন্য, রুমটা পরিষ্কার করার জন্য বা দিনের বেলা অন্যান্য কাজ করার জন্য একটা মানে বড় লাইট থাকতে হবে মাথার উপর। আর রেডিওগ্রাফিক ইমালশনের জন্য ফ্লুরোসেন্ট ইলুমিনেশন রাখা যেতে পারে। অ্যাপারেটাস এন্ড ইকুইপমেন্ট কি কি থাকে, একটা ডার্ক রুমে এখানে একটা ডেভেলপিং ট্যাঙ্ক থাকে, একটা রিনজিং ট্যাঙ্ক থাকে, একটা ফিক্সিং ট্যাঙ্ক থাকে, একটা ওয়াশিং ট্যাঙ্ক থাকে, একটা নাড়ানি থাকে, স্টাইরার থাকে যেটা হচ্ছে দুটা প্যাডেল থাকে দুইটা, আর হচ্ছে একটা থার্মোমিটার থাকবে টেম্পারেচার চেক করার জন্য, ড্রাই করার জন্য আলাদা ডিভাইস থাকবে, লাইট প্রুফ স্টোরেজ বিন থাকবে, আর ফিল্ম হ্যাঙ্গার্স থাকবে। এগুলো না মুখস্থ করার কিছু না, আপনারা জাস্ট রিডিং দিলেই বুঝতে পারবেন। এই যে দেখেন আমাদের ডেভেলপিং ট্যাঙ্ক, তারপরে আমাদের রিনজিং বাথ, তারপরে আমাদের ফিক্সিং ট্যাঙ্কটা কিন্তু ডেভেলপিং ট্যাঙ্কের চেয়ে 2 গুণ বড়, আর আমাদের ওয়াশিং ট্যাঙ্কটা ফিক্সিং ট্যাঙ্কের চেয়ে আবার ডাবল সাইজ। আর লাস্টে ড্রাইং, এটা হচ্ছে 5টা স্টেপ, এটা নিয়ে কিন্তু এমসিকিউ আসছে কোন স্টেপটা কার পরে হবে। এই ছবিটা খুব ভালোভাবে মাথার মধ্যে গেঁথে রাখবেন, তাহলে আপনাদের স্টেপগুলো এমনি মনে থাকবে। শুরুতে ডেভেলপমেন্ট, তারপর আমরা রিনজিং করব, তারপরে ফিক্স করব, লাস্টলি ওয়াশিং করব। কেমিস্ট্রি অফ রেডিওগ্রাফি অর অ্যান্ড ফিল্ম প্রসেসিং, এটা আলাদা একটা টপিক। এই টপিকটা থেকে গত 3বার প্রত্যেকবার কোশ্চেন আসছে একটা না একটা, খুবই 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 ইম্পর্টেন্ট। খুব ভালোভাবে পড়বেন এবং বুঝে বুঝে পড়বেন, আমি বুঝাই দিব, প্লাস আপনারাও এটা হচ্ছে সেলম্যান আর প্রয়োজনে ক্রিস্টেনসেন থেকেও একবার দেখে নিবেন। হ্যাঁ, আর এটা একটা ফ্লোচার্ট আমি গ্রুপে দিয়ে দিব, আপনাদের মনে রাখতে সুবিধা হবে। ল্যাটেন্ট ইমেজ ফরমেশন, শুরুতেই জানতে হবে ল্যাটেন্ট ইমেজটা কি জিনিস। ইনভিজিবল ইমেজ প্রডিউসড অন দি ফিল্ম আফটার এক্সপোজার প্রায়র টু ডেভেলপমেন্ট, মানে আমাদের হচ্ছে একটু পরে আমরা ফিল্ম প্রসেসিং করব। ধরেন শুরুতে আমাদের এরিয়াল ইমেজ, মানে যে ইমেজটা বাতাসে তৈরি হয়, ল্যাটেন্ট ইমেজের আগের স্টেপ, আমার বডিতে একটা রেডিয়েশন পড়লো, পরে ফটো ইলেকট্রিক কম্পাউন্ড ইন্টারাকশন হলো, হয়ে যখন রেডিয়েশনটা পাস করলো তখন বাতাসে একটা ইমেজ তৈরি হলো। এরপর ওই রেডিয়েশন, সেটাকে বলা হচ্ছে এরিয়াল ইমেজ, মানে বাতাসে তৈরি ইমেজ। এরপর ওই ইমেজটা যখন আমার ফিল্মের ওপর পড়লো তখন আমি দেখতে পাবো না, কিন্তু ফিল্মে একটা ইমেজ ফর্ম হয়ে গিয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি না কিন্তু রেডিয়েশন পড়ার কারণে ফিল্মে ফর্ম হয়ে গেল, সেটা হচ্ছে আমাদের ল্যাটেন্ট ইমেজ। হ্যাঁ, আর এরপরে কি বলছে, এরপরে বলছে যে ল্যাটেন্ট ইমেজের পর এটাকে এখন ভিজিবল করতে হবে, এই জন্য ফিল্ম প্রসেসিং। এখন আমাদের ল্যাটেন্ট ইমেজ ফরমেশনের স্টেপস গুলো কি কি, যে দেখেন ফোটন ইন্টারাক্টস থ্রু ফটো ইলেকট্রিক অ্যান্ড কম্পাউন্ড ইন্টারাকশন ইউজুয়ালি অকার্স এট দি ব্রোমাইড আয়ন। এই যে দেখেন এইটা আমাদের একটা হচ্ছে সিলভার হ্যালাইড ক্রিস্টাল, ভালোভাবে খেয়াল করে দেখেন এটার আউটসাইডের দিকে ব্রোমাইড আয়ন গুলো আছে, এখানে সাদা গুলো দিয়ে ব্রোমাইড আয়ন বোঝানো হয়েছে। দেখেন এই যে চারদিকের কর্নার গুলোতে ব্রোমাইড আয়ন আছে, হ্যাঁ চারিদিকের কর্নার গুলোতে সব ব্রোমাইড আয়ন সাদা গুলো, আর সিলভার গুলোকে ব্ল্যাক দিয়ে দেখানো হয়েছে। আর আয়োডাইড কিছু থাকে, আমরা শুরুতেই পড়েছিলাম যে ফিল্মের কম্পোজিশনের ভেতরে সিলভার ব্রোমাইড থাকে হচ্ছে 90 থেকে 99%, আর সিলভার আয়োডাইড থাকে 1 থেকে 10%। এই যে আয়োডিন, এটাই হচ্ছে কালপ্রিট, এটা আমাদের বেসিক্যালি ইম্পিউরিটির জন্য দায়ী। এই আয়োডিন দুইটা দিয়ে ইম্পিউরিটি ফর্ম হয়ে গিয়েছে। এখন যেটা বলছে যে both interaction release electron, bromide ions become neutral and they migrate out of the crystal into the gelatin। শুরুতে যখন আমাদের লাইট ফোটন গুলো পড়বে এটা আমাদের ব্রোমাইডের ওপর পড়বে, পড়ে এটা যেটা করবে যে ব্রোমাইড থেকে আমাদের ব্রোমিন তৈরি করবে, আয়নটাকে নিউট্রালাইজ করবে, আর হচ্ছে আমাদের ইলেকট্রনটাকে বের করে দিবে। এবার কি হবে, এ সাইট অফ ক্রিস্টাল ইমপারফেকশন মে অ্যাক্ট অ্যাজ ইলেকট্রন ট্র্যাপ, এই যে আমাদের ইমপারফেকশন ছিল সেই জায়গাগুলো আমাদের তখন হচ্ছে ইলেকট্রন ট্র্যাপ হিসেবে কাজ করবে। মানে ইলেকট্রন ট্র্যাপ মানে কি আমি আগে বলেছি ইলেকট্রন ধরে রাখা, ইম্পিউরিটির জন্য এটা তৈরি হয়, ঠিক আছে। এখন এটা কি করবে এবং টেম্পোরারিলি ফিক্স থাকবে, এটাকে বলা হচ্ছে সেন্সিটিভিটি স্পেক। এই যে এই ছবিটাকে আমরা খুব ভালোভাবে দেখি তাহলে আমাদের ব্রেনের মধ্যে গেঁথে যাবে এবং মোটামুটি আমরা এমসিকিউ যা আসে সবকিছুর অ্যান্সার দিতে পারবো। তাহলে দেখেন এখানে আমাদের লাইট ফোটনটা আসছিল, এসে যেহেতু সিলভার হ্যালাইড জিনিসটাকে আমরা জানি, সিলভার হ্যালাইড ভেতরে ছিল সিলভার ব্রোমাইড, সেখানে সিলভার আয়ন থাকবে আর হচ্ছে আমাদের ব্রোমিন আয়ন থাকবে। ব্রোমিনটা নেগেটিভলি চার্জ, সিলভারটা পজিটিভলি চার্জ।
আর এছাড়াও কিছু ইন্টারস্টিশিয়াল সিলভারও থাকে যেগুলো আলাদাভাবে ঘুরে বেড়াতে পারে। এখন আমাদের লাইটটা এসে পড়লো কার ওপর, ব্রোমাইড আয়নের ওপর, যেহেতু এটা বাইরের দিকে আছে। আমরা যে আগের ছবিতে দেখলাম ব্রোমাইড আয়নটা বাইরের দিকে ছিল, এবার স্বাভাবিকভাবে এটা ব্রোমাইডের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, করে এখান থেকে তৈরি করবে একটা ইলেকট্রন আর হচ্ছে ব্রোমিন আয়ন, ব্রোমিন অ্যাটম। হ্যাঁ, এই ব্রোমিন অ্যাটমটা তখন নিউট্রাল হয়ে যাবে, কোনো চার্জ থাকবে না, ইলেকট্রনটা বের হয়ে গেল, ব্রোমিনে কোনো চার্জ থাকলো না। তাহলে লাইট আসলো, ব্রোমাইড আয়নের সাথে ইন্টারঅ্যাক্ট করলো, করে এটাকে একটা নিউট্রাল ব্রোমিনে কনভার্ট করলো, করে ইলেকট্রনটাকে বের করে দিল। এই যে দেখেন, এই ব্রোমাইডটা এখন আমাদের জেলাটিনের ভেতরে চলে যাবে বা বের হয়ে যাবে। হ্যাঁ, ক্রিস্টালে এটার আর কাজ নাই, সিলভার হ্যালাইড ক্রিস্টালের ভেতরে এটার আর কোনো কাজ নাই। দেন যেটা হবে, এই যে আমার এমটি ইলেকট্রনটা, ইমপিউরিটির জন্য আমাদের যে ইলেকট্রন ট্র্যাপ তৈরি হয়েছিল যেটার নাম ছিল সেন্সিটিভিটি স্পেক, এই যে এই রাউন্ড দিয়ে সেন্সিটিভিটি স্পেক বোঝানো হচ্ছে, এখানে যে ব্রোমিনের ছেড়ে দেওয়া ইলেকট্রনটা তখন এইখানে চলে যাবে। দেন আমাদের নেক্সট স্টেপ কি হবে, আমাদের নেক্সট স্টেপটা হবে যে এই যে আমাদের ইলেকট্রন ট্র্যাপের ইলেকট্রনটা তো নেগেটিভলি চার্জ, তাই না? তাহলে এটা ডেফিনেটলি অ্যাট্রাক্ট করবে কাকে, পজিটিভ সিলভারটাকে এটা অ্যাট্রাক্ট করবে, করে তখন এই সিলভারটা সেন্সিটিভিটি স্পেকে যাবে, যে এটা পজিটিভলি চার্জ ছিল, এটা ইলেকট্রনটাকে একসেপ্ট করবে, করে এটা নিউট্রাল সিলভার তৈরি হবে, মানে আর কোনো সিলভার নাই, নিউট্রাল সিলভার তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার দেখেন, এবার একইভাবে এই যখন নিউট্রাল সিলভার তৈরি হলো, তখন এ আবার আর একইভাবে এই প্রসেসটা বারবার বারবার রিপিট হতে থাকবে। এই যে দেখেন, এগেইন লাইট এসে পড়লো ব্রোমাইড আয়নের ওপর, ব্রোমিনটা নিউট্রাল হলো, হওয়ার পরে কি হলো, ইলেকট্রনটা যে এখানে জমা, তখন ইলেকট্রনটা আবার ইলেকট্রন ট্র্যাপিং এর জন্য সেন্সিটিভিটি স্পেকে যে জমা হলো, এরপর এই ইলেকট্রনটা আবার পাশে সিলভারটাকে অ্যাট্রাক্ট করলো, করে দেখেন এই যে সিলভার অ্যাটম তৈরি হলো। আর এই আমাদের যে সিলভার, মানে নর্মাল যে সিলভার, কোনো চার মানে সিলভার আয়ন না, জাস্ট মেটালিক সিলভারটাই মূলত ল্যাটেন্ট ইমেজ তৈরির জন্য দায়ী। এদের কালারটা কি, এদের কালার হচ্ছে ব্ল্যাক। খুবই ভালোভাবে এই লাইনগুলো মনে রাখবেন এবং এখান থেকে ক্লাস থেকে মুখস্থ করে যান যে আমাদের ল্যাটেন্ট সিলভার গুলো সব ব্ল্যাক কালারের এবং এইটাই আমাদের ল্যাটেন্ট ইমেজ তৈরির জন্য দায়ী। তাহলে যদি আমরা আরেকবার রিক্যাপিচুলেট করি তাহলে কি হয়, তাহলে শুরুতে লাইট এসে পড়লো আমাদের, লাইট এসে কোথায় পড়বে, লাইটটা এসে পড়লো আমাদের এই যে যে সিলভার মানে হ্যালাইড ছিল সেটার ওপর, ব্রোমাইড আয়নটা নিউট্রালাইজ হয়ে গেল, যে ফর্ম হলো কি, যে ফর্ম হলো ইলেকট্রনটা চলে গেল সেন্সিটিভিটি স্পেকে। এবার এরা ইমালশনে থাকা সিলভার আয়নগুলোকে অ্যাট্রাক্ট করলো, করে নিউট্রাল সিলভার ফর্ম করলো, এবং আলটিমেটলি আবার একই প্রসেসটা রিপিট হলো, হয়ে পুরা ইমেজটা ফর্ম হলো এবং ল্যাটেন্ট ইমেজটা তৈরি করলো শুধুমাত্র আমাদের মেটালিক যে সিলভার, বা যেটা সিলভার মানে চার্জ না, মেটালিক সিলভার, সরাসরি নিউট্রাল সিলভার, সেটা দিয়ে আমাদের তৈরি হলো ল্যাটেন্ট ইমেজটা। এখন আমাদের এক্ষেত্রে এই লাইনগুলো এখানে লেখা, দেখেন দি ইলেকট্রন গিভ সেন্সিটিভিটি স্পেক নেগেটিভ চার্জ, এই যে সেন্সিটিভিটি স্পেকটাকে ইলেকট্রনটা একটা নেগেটিভ চার্জ দিয়েছে, দিয়ে এটা হচ্ছে ইলেকট্রনটা মানে সিলভারটাকে অ্যাট্রাক্ট করে নিউট্রাল সিলভার তৈরি করলো, এবং এইভাবে এই মানে সিলভার অ্যাটম গুলো জমে জমে তৈরি হয়ে গেল আমাদের হচ্ছে ইমেজটা। এখন এই জিনিসটাকে শর্টকাটে এখানে বলেছে যে ল্যাটেন্ট ইমেজে কি হলো, সিলভার ব্রোমাইড উইথ সেন্সিটিভিটি স্পেক ছিল, সিলভার সালফাইড ছিল, এরপর দেখা গেল যে লাইট আর এক্সরেটা পড়ে ল্যাটেন্ট ইমেজ তৈরি করলো, ল্যাটেন্ট ইমেজটা মেইনলি সিলভার গ্রেইন ছিল। এরপর যখন আমরা ডেভেলপমেন্ট প্রসেসে গেলাম, তখন এই সিলভার গ্রেইন গুলো ডেভেলপারের সাথে রিয়াক্ট করে অনেক বেশি মেটালিক সিলভার তৈরি করে আলটিমেটলি মেইন ইমেজটা তৈরি করলো মেটালিক সিলভার, যেটার রং হচ্ছে কালো। আর ব্রোমাইড গুলো কি করলো, ডেভেলপারের সাথে মিলে ডেভেলপার ব্রোমাইড কমপ্লেক্স তৈরি করলো। এটা আসছিল মোস্ট প্রবাবলি জানুয়ারিতে, জানুয়ারি বা জুলাই 2022-এ আসছে। এটার অ্যান্সারটা কি হবে তাহলে এখন নিজেরা বলেন। স্টেপস অফ রেডিওগ্রাফিক ল্যাটেন্ট ইমেজ ফরমেশন, দেখেন ব্রোমাইড আয়ন
ট্র্যাপড ইন দি স্পেক। আমরা কি দেখলাম ব্রোমাইড আয়ন কি ট্র্যাপড হচ্ছিল স্পেকে? এই যে এটা একটা স্পেক, এখানে ইলেকট্রনটা ট্র্যাপড হচ্ছিল। ব্রোমাইড আয়নের কিন্তু কোনো রিলেশন নাই, ব্রোমিনটা কিন্তু বের হয়ে যাচ্ছে। ডেফিনেটলি ব্রোমাইড আয়নটা ট্র্যাপড ইন দি স্পেক, এটা ফলস হবে, শুধুমাত্র ইলেকট্রনটা ট্র্যাপড হবে। দেন সিলভার আয়ন ট্র্যাপড ইন স্পেক, এটা ট্রু হবে। এই অর্থে ট্রু হবে কারণ হচ্ছে যে আমাদের দেখেন, আমাদের স্পেক গুলোকে দেখেন, ইলেকট্রনটা জমলো, ট্র্যাপড হলো, হওয়ার পর এটা তো সিলভারটাকে ট্র্যাপড করলো না, আবার আরেকটা ইলেকট্রন জমলো, জমে এটা আবার একটা সিলভারকে অ্যাট্রাক্ট করলো, করে সেন্সিটিভিটি স্পেকে কিন্তু সিলভার গুলো জমলো। তার মানে আমাদের এই অপশনটা সিলভার আয়ন ট্র্যাপড ইন দি স্পেক ট্রু হবে। সিলভার আয়ন নিউট্রালাইজ, ডেফিনেটলি ট্রু হবে। এই যে দুইটা নিউট্রালাইজ সিলভার, তাহলে ট্রু হবে এটা। আবার কি বলছে, আবার বলছে ব্রোমাইড আয়ন নিউট্রালাইজড, এটাও ট্রু হবে, কারণ এই ছবিটাকে সবসময় মনে করবেন, এই যে দেখেন ব্রোমাইড আয়ন তো নিউট্রালাইজ হয়ে গেল না, হয়ে ব্রোমিনে কনভার্ট হয়ে বের হয়ে গেল, তার মানে ডেফিনেটলি ব্রোমাইড আয়নটাও নিউট্রালাইজ হচ্ছে। ইমেজ ফর্মস ইন দি বেস, এটা ডেফিনেটলি ফলস হবে। কেন? কারণ ইমেজ ফর্মেশন তো সবসময় আমরা জানি আমাদের ইমালশন লেয়ারে হয়, ইমেজ ফর্মেশনের সাথে বেজের কোনো রিলেশন নাই। বেসটার কাজই হচ্ছে ইমালশন লেয়ারটাকে সাপোর্ট দেওয়া, ইমালশনটাই অ্যাক্টিভ লেয়ার। তাহলে আমাদের এটার অ্যান্সার কি হলো? ব্রোমাইড আয়ন ট্র্যাপড ইন দি স্পেক, এটা হবে ফলস। সিলভার আয়ন ট্র্যাপড ইন দি স্পেক, ইনডাইরেক্টলি স্পেকে সিলভার আয়ন জমছে, এটাকে আমরা ট্রু দিব। সিলভার আয়ন নিউট্রালাইজড হয়েছে, ডেফিনেটলি এটাও ট্রু। আর ব্রোমাইড আয়ন নিউট্রালাইজ হয়েছে, এটাও ট্রু। আর ইমেজ ফর্ম ইন দি বেসটা হবে ফলস। এই জিনিসগুলো একটু ভাববেন, আর এই ছবিটা প্রয়োজনে নিজে হাতে একবার আঁকাবেন, তাহলে মোটামুটি এখান থেকে আমার মনে হয় যে কোনো কোশ্চেন আসলেই অ্যান্সার করতে পারবেন, যে কোথায় কি স্টেপ হচ্ছে একটু খেয়াল করে অ্যান্সার করে ফেলতে পারবেন। এই টপিকটা কিন্তু ইনফিনিটি স্টার ল্যাটেন্ট ইমেজ ফর্মেশন পরপর 3বার কোশ্চেন আসছে। ওকে, এখন আমাদের হচ্ছে ফিল্ম প্রসেসিং। ম্যানুয়াল ফিল্ম প্রসেসিং এর ক্ষেত্রে কি কনভার্সন অফ ল্যাটেন্ট ইমেজ টু ভিজিবল অ্যান্ড ম্যানিফেস্ট ইমেজ, দি প্রিজার্ভেশন অফ দি ইমেজ। এখন ডেভেলপমেন্ট জিনিসটা কি? ডেভেলপমেন্টটা হচ্ছে ল্যাটেন্ট ইমেজটাকে ভিজিবল ইমেজে কনভার্ট করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। এখন ডেভেলপিং সলিউশনের কম্পোজিশনটা কিন্তু 5 স্টারও বলা যায় বা ইনফিনিটি স্টারও বলা যায়, খুবই ইম্পর্টেন্ট। কোথায় কি এজেন্ট ইউজ করা হচ্ছে সেটা মনে রাখতে হবে। আমি এটা রেড মার্ক করে দিয়েছি এবং কোনটার ফাংশনকে লিখে দিয়েছি, কাইন্ডলি সবাই পড়ে ফেলবেন। ডেভেলপিং সলিউশনের ভেতরে অর্গানিক রিডিউসিং এজেন্ট, বেশ কিছু এজেন্ট ইউজ করা হয় ডেভেলপিং সলিউশনের ভেতরে। রিডিউসিং এজেন্ট হিসেবে থাকে মিক্সচার অফ হাইড্রোকুইনন অ্যান্ড মিটোল অর ইনোল। এখন এটার ফাংশন কি? হাইড্রোকুইননের ফাংশন হচ্ছে মেইনটেইন ডেনসিটি অ্যান্ড কন্ট্রাস্ট, আর যেটা মিটোল অর ইলুন, এটা হচ্ছে ফর্ম গ্রে অর বেসিক ইমেজ, অ্যাকচুয়াল পিকচারটা কিন্তু মিটোল তৈরি করছে। আর হাইড্রোকুইননটা কি করছে? ডেনসিটি আর কন্ট্রাস্টটাকে তৈরি করতে হেল্প করছে। ইন অটোমেটিক প্রসেসিং, ম্যানুয়ালের সাথে আমি অটোমেটিক প্রসেসিং এরটাও লিখে দিয়েছি যেন আপনাদের কম্পারিজনে সুবিধা হয়। ম্যানুয়ালের ক্ষেত্রে আমরা রিডিউসিং এজেন্ট হিসেবে এগুলো ইউজ করলাম, আর অটোমেটিক প্রসেসিং এর ক্ষেত্রে আমরা মিক্সচার অফ হাইড্রোকুইনন আর ফিনাইড্রোন ইউজ করব। এক্ষেত্রে কিন্তু আমরা মিটোল ইউজ করছি না, ফিনাইড্রিয়ন ইউজ করছি। হ্যাঁ, ফিনাইড্রোন ইউজ করছি। দেন চলে যায় প্রিজারভেটিভ। প্রিজারভেটিভটা কি করে? প্রিজারভেটিভটা হচ্ছে আমাদের প্রোটেকশন করে, যে রিডিউসিং এজেন্টটা ইউজ করলাম যেটা দিয়ে মেইন ইমেজটা তৈরি হচ্ছে, সেইটাকে এরা হচ্ছে প্রোটেকশন দেয় অক্সিডেশনের হাত থেকে। হ্যাঁ, এটার কম্পোজিশন হচ্ছে সিলভার সালফাইড। এরপর চলে যায় এক্সিলারেটর। এক্সিলারেটরের বেসিক কাজটা কি? মানে যে আমাদের ফাংশনটা ডেভেলপমেন্ট প্রসেসটাকে এক্সিলারেট করবে, এখানে সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়। এটা হচ্ছে ইমালশনটাকে সোয়েল আপ করে আর অ্যালকালাইজেশন করে। যেহেতু এটা সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড দুইটাই অ্যালকালি, এটা অ্যালকালাইজেশনের মাধ্যমে একটা এনভায়রনমেন্ট তৈরি করে যেখানে হাইড্রোকুইননটা ভালোভাবে কাজ করতে পারে। আর রিস্ট্রেইনার মানে কি? রিস্ট্রেইনার মানে হচ্ছে এটা মানে ফগিংটাকে প্রিভেন্ট করবে, রিস্ট্রেইন করবে, ধরে রাখবে। পটাশিয়াম ব্রোমাইড ইউজ করা হয়। এখন আমাদের ডেভেলপমেন্টের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, খুবই বারবার কোশ্চেন আসে। অপটিমাম টেম্পারেচার আর ডেভেলপমেন্ট কত? 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইটও আমরা মুখস্থ করবো, 68 থেকে 72 ফারেনহাইট। এখন কেন লেস দ্যান 60 ডিগ্রি সেলসিয়াস যদি আপনি ইউজ করেন, তাহলে হাইড্রোকুইননের অ্যাকশনটা সিজ হয়ে যাবে।
হ্যাঁ, কন্ট্রাস্ট আর ডেন্সিটি নষ্ট হবে। আর যদি আমরা মোর দেন 24 ইউজ করি তাহলে আমাদের ইমালশনটা সফট হয়ে যাবে। এই জন্য আমরা দুইটার মাঝামাঝি 68 থেকে 72 ফারেনহাইট ইউজ করি। টাইমটা কত, টাইমগুলো একটু দেখে নিব। এরপরে রিপ্লেনিশমেন্ট, প্রপার রিপ্লেনিশমেন্ট অফ ডেভেলপমেন্ট। ডেভেলপারটা ধরেন রেগুলার ফিল্ম তৈরি করতে করতে যে ডেভেলপমেন্ট ট্যাঙ্ক থাকবে সেটার ভেতর থেকে ডেভেলপারটা শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের 2 থেকে 3 মাস পর পর এটাকে রিপ্লেনিশ করা বা পুনরায় জমা করতে হবে। জমা করার জন্য আমরা কি কোনো রিস্ট্রেইনারের দরকার নাই, প্রিজারভেটিভস এরও দরকার নাই, আমাদের মেনলি হাইড্রোকুইনন, মেটল আর অ্যালকালিটা লাগবে। কারণ হাইড্রোকুইনন আর মেটলটাই তো মেনলি ফাংশন করে 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 ইমেজ ফর্ম করে, এগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ঠিক আছে, which are true regarding development steps of a film? অ্যান্সার যদিও দেওয়া আছে, দেখেন আপনারা এই কোশ্চেনটা দেখেন। ডেভেলপিং টেম্পারেচার ইজ 97 to 102 ফারেনহাইট। ডেফিনেটলি ফলস। আমরা টেম্পারেচারটা কত পড়েছিলাম, 68 থেকে 72 ডিগ্রি ফারেনহাইট। এটা অনেক বেশি টেম্পারেচার। নর্মাল টেম্পারেচারটা ছিল আমাদের 68 থেকে 72। প্রিজারভেটিভ ইজ ইউজ সোডিয়াম সালফাইড। এটা ট্রু, সোডিয়াম সালফাইড ইউজ করলাম আমরা দেখলাম। সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ ইউজড অ্যাজ এক্সিলারেটর, এটাও ট্রু। আর এরপরে দুইটা হচ্ছে আমাদের ফলস। এবার আরেকটা যেটা আসছে, রিগার্ডিং ফিল্ম প্রসেসিং হুইচ প্রিজারভেটিভ ইজ ইউজড। কোন প্রিজারভেটিভ ইউজ করা হয়, সোডিয়াম সালফাইড। হ্যাঁ, এটা হবে হচ্ছে ট্রু। তাহলে এখন একটু মাথাটা একটু ডিক্যাপিচুলেট করার চেষ্টা করি আমরা। সোডিয়াম হাইড্রোক্সাইডটা আমরা কোথায় ইউজ করেছিলাম, এক্সিলারেটর হিসেবে। হ্যাঁ, মানে স্পিডটাকে বাড়ায় দেওয়ার জন্য, অ্যালকালি মিডিয়া তৈরির জন্য আমরা ইউজ করেছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। আর পটাশিয়াম ব্রোমাইডটাকে আমরা কোথায় ইউজ করেছিলাম, রিস্ট্রেইনার হিসেবে। আর সোডিয়াম কার্বনেটটাও কিন্তু আমাদের অ্যালকালি মিডিয়া তৈরি করে, এটাও এক্সিলারেটর হিসেবে আমরা ইউজ করেছিলাম। এরপরে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে, প্রথমে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের ভেতরে কিছু এজেন্ট ছিল। এবার আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে রিনজিং। 30 সেকেন্ড রানিং ওয়াটারের ভেতরে আমরা ধুবো। তাহলে কি হবে, তাহলে এটা হচ্ছে মানে নিউট্রালাইজ করবে অ্যালকালিটাকে। আমরা যে সোডিয়াম হাইড্রোক্সাইড বা হচ্ছে মানে কার্বনেট ইউজ করেছিলাম সেটাকে এরা হচ্ছে নিউট্রালাইজ করবে। আর ইম্পর্টেন্স কি, উইথাউট রিনজিং ফিক্সার ডাজ নট ওয়ার্ক ইভেনলি। রিনজিং না করলে কিন্তু ফিক্সার কাজ করবে না। এখন ফিক্সেশনের কাজ কি, ফিক্সেশনটা হচ্ছে এটা আরেকটা স্টেপ। হ্যাঁ, রিনজিং এর পরের স্টেপ হচ্ছে ফিক্সেশন। এটা আনএক্সপোজড আন্ডার ডেভেলপ সিলভার হ্যালাইড গুলোকে সরাই ফেলবে, প্রিজার্ভ করবে ফিল্মটাকে, আর হচ্ছে ইমালশনটাকে হার্ড করবে। এখন ফিক্সেশন সলিউশনের আবার কিছু কম্পোনেন্ট আছে, 4টা এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্ট আছে, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে ডেফিনেটলি। কারণ হচ্ছে ডেভেলপিং সলিউশন আর হচ্ছে ফিক্সিং এই সলিউশনের ভেতরে কনফিউশন হয়ে যাবে, খুব ভালোভাবে পড়ে মনে রাখতে হবে। ফিক্সিং এজেন্ট কি, হাইপোসোডিয়াম থায়োসালফেট ইন পাউডার ফিক্সার আর অ্যামোনিয়াম ইন লিকুইড ফিক্সার। প্রিজারভেটিভ কি, সোডিয়াম সালফাইড। দেখেন প্রিজারভেটিভটা কিন্তু সেম, এখানে কিন্তু হার্ডেনার আছে, ওইটার মতো রিস্ট্রেইনার নাই। হার্ডেনার কি, হার্ডেনার হচ্ছে ক্রোম অ্যালাম আর পটাশিয়াম অ্যালাম। আর এখানে অ্যাসিড ইউজ করা হয়েছে, সালফিউরিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড। এছাড়াও কিন্তু রিপ্লেনিশমেন্ট দরকার আছে। এরপরে আমাদের ফিক্সিং এর পরে লাস্ট কাজ হবে আমাদের ওয়াশিং, তারপর ড্রাইং। ওয়াশিংটা কি করব, if the volume of water flowing per hour is 8 times the capacity of washing tank, washing is completed at 20 degree Celsius in 20 minutes। মানে সুন্দর করে ট্যাঙ্কের ভেতরে 20 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটে ওয়াশিং হয়ে যেতে পারে। এখন ড্রাইংটা কি বলছে, ড্রাই করতে হবে ভালোভাবে। ওয়েটিং এজেন্ট লাইক হাউস হোল্ড লিকুইড ডিটারজেন্ট রিডিউসেস ওয়াশিং টাইম বাই 50%। আচ্ছা, এখন আমাদের ইম্পর্টেন্ট টপিক পয়েন্ট গুলো কি, ইম্পর্টেন্ট পয়েন্ট মানে ইম্পর্টেন্ট জিনিসটা কি এক্ষেত্রে মেইনলি যেটা আমাদের এমসিকিউ আসছে সেটা হচ্ছে স্টেপস গুলো, সিরিয়ালটা মনে রাখতে হবে। অ্যারেঞ্জ দি স্টেপস অফ ফিল্ম প্রসেসিং ইন কারেক্ট অর্ডার। দেখেন আমরা ডেভেলপিং শুরুতে পড়লাম, এরপর ডেভেলপিং এর পরে আমরা ধুলাম, জিনিসটাকে রিন্স করলাম, করার পরে আমরা আবার রানিং ওয়াটারে রিন্স করলাম, এরপর আমরা জিনিসটাকে ফিক্স করলাম, ফিক্স করার পরে আমরা কি করলাম, জিনিসটাকে আরেকবার ফাইনালি ওয়াশ করলাম, করার পরে আমরা ড্রাই করে ফেললাম। এই নাম্বারটা হচ্ছে ট্রু। আপনারা মনে রাখবেন কোনটার পর কোনটা হবে, তাহলে আপনাদের পরীক্ষায় অ্যান্সার দিতে সুবিধা হবে।
এবার আমরা চলে যাই ডার্ক রুম। আমরা যে ডার্ক রুম নিয়ে আলোচনা করলাম, সেই ডার্ক রুমে কিছু প্রবলেম থাকে, যেমন হচ্ছে ফগিং। হ্যাঁ, ফগিং এর কিছু কজ আছে, যেমন লাইটের কারণে ফগিং। ফগিং জিনিসটা কি? ফগিং মানে ইমেজটা ব্লার হয়ে যাওয়া। ফগ মানে কি? কুয়াশা। কুয়াশা, আমাদের রেডিওলজির কুয়াশা কি? রেডিওলজির কুয়াশা কিছুই না। আপনি যে ফিল্মটা, যেমন আপনি একটা চেস্ট এক্সরে করালেন, সুন্দর না দেখে ঝাপসা ঝাপসা, সেটাই হচ্ছে ফগিং। হ্যাঁ, কুয়াশার মতো। এটা হচ্ছে আমাদের লাইটের কারণে হতে পারে, এক্স রে অর রেডিও নিউক্লাইড এক্সপোজারের কারণে হতে পারে, কেমিক্যাল ফগিং হতে পারে। আর আরেকটা হচ্ছে কেমিক্যাল ফগিং এর কারণে কি কালার হবে? ব্রাউন কালার হয়ে যাবে। আরেকটা হচ্ছে এজ ফগ, মানে যেটা আমরা বলছি না যে মানে ফিল্মগুলো এজের সাথে ডিটোরিয়েট করতে থাকে, এই জন্য ওই মানে টাইমের সাথে যে ফগটা হবে সেটা এজ ফগ। এবার স্টেইনটা হচ্ছে ইনফিনিটি স্টার, খুবই 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 ইম্পর্টেন্ট। কিসে, কোন জিনিসের কারণে কি স্টেইন তৈরি হয়? দেখেন, ব্রাউন কালার হবে অক্সিডাইজ ডেভেলপারের জন্য, ভেরিগেটেড কালার প্যাটার্ন হবে ইনঅ্যাডিকুয়েট রিন্সিং এর জন্য, গ্রেইশ ইয়েলো আর ব্রাউন কালার হবে এক্সেসিভ ফিক্সেশন আর ইউজ অফ এক্সস্টেড ফিক্সেটরের জন্য, আর গ্রেইশ হোয়াইট স্কাম হবে ইনকমপ্লিট ওয়াশিং এর জন্য। এটা আসলে মানে মুখস্থ করার জিনিস, রিডিং করার মতো কিছু নাই, আপনারা অবশ্যই মুখস্থ করে ফেলবেন। আর এরপর আমাদের কিছু মার্ক অ্যান্ড ডিফেক্ট আছে, যদি জেন্টলি হ্যান্ডেল না করি তখন তৈরি হবে, যেমন ক্রিঙ্কেল মার্ক হবে। মার্ক গুলো দেখতে কেমন, এই লাইনগুলো একটু কাইন্ডলি মুখস্থ করবেন, সবাই চলে আসতে পারে। স্ট্যাটিক মার্কটা কেমন হবে, যেটা লাইটনিং অর ট্রি লাইক ব্ল্যাক মার্ক হবে, কিসের কারণে হচ্ছে দেখে নিবেন। ওয়াটার মার্ক আছে, আর এই যে এখানে কিছু মার্ক আছে, যেমন ক্যাসেট মার্ক আছে যেটা হোয়াইট কালারের হবে, এয়ার বেল মার্ক আছে যেটা স্মল ক্লিয়ার সার্কুলার স্পট হবে, আর স্ট্রিকিং পয়েন্টটা একবার রিডিং দিবেন। এখন অটোমেটিক প্রসেসিং এর ক্ষেত্রে কিছু পয়েন্ট আছে ইম্পর্টেন্ট, যেমন টাইম খুবই কম লাগে, অনলি 90 সেকেন্ড লাগে, প্রোভাইড কনস্ট্যান্ট ইউনিফর্ম কোয়ালিটি অফ দি ফিল্ম। হ্যাঁ, এখানে কনস্ট্যান্ট, আর এখানে রিনজিং এর কোনো দরকার হয় না। আর ডেভেলপার হিসেবে কি কি ইউজ করা হয় আমরা ওখানেও বলেছি একবার। ওখানে কি মানে ম্যানুয়ালে কি ইউজ করা হচ্ছিল? হাইড্রোকুইনন আর হচ্ছে মিটল আর হচ্ছে ইলোন। আর এখানে ইউজ করা হচ্ছে হাইড্রোকুইনন আর ফিনাইডন। হ্যাঁ, এরপরে আমাদের সাইক্লোন ইউজ করা হচ্ছে, ইজ অ্যাডেড অ্যাজ অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা হচ্ছে রিটার্ড করে অক্সিডেশনটাকে। অ্যালডিহাইড আর অ্যাডেড টু কমবেট কেমিক্যাল ফগ। তাহলে আমাদের এক্ষেত্রে এই পয়েন্টগুলো কিন্তু ইনফিনিটি স্টার বা খুবই ইম্পর্টেন্ট, এগুলোর সাথে মিশাই দিবে। যেমন ইন ম্যানুয়াল প্রসেসিং ডেভেলপমেন্টের মধ্যে লিখে দিল, রিগার্ডিং ডেভেলপমেন্ট অফ ম্যানুয়াল প্রসেসিং একটা কোশ্চেন আসলো, তার মধ্যে দিয়ে দিল সাইক্লোন ইজ অ্যাডেড, তখন মনে রাখতে হবে ফলস। এই জন্য আপনারা কোশ্চেন অবশ্যই পড়ে দেখবেন, যে শুধুমাত্র ডেভেলপমেন্ট দেখে এজেন্টের নাম দিয়ে দিলাম তা না, খেয়াল করবেন যে ম্যানুয়াল প্রসেসিং বা অটোমেটিক প্রসেসিং কিছু লেখা আছে কিনা, সেটা খেয়াল করে সুন্দর করে অ্যান্সার দিবেন। তাহলে আমাদের ম্যানুয়াল প্রসেসিং এর ক্ষেত্রে এক্সট্রা কি কি মানে অটোমেটিক প্রসেসিং এর ক্ষেত্রে কি কি ইউজ করা হচ্ছে? হাইড্রোকুইনন, ফিনাইডন, সাইক্লোন ইউজ করা হচ্ছে, আর আরেকটা ইউজ করা হচ্ছে আমাদের অ্যালডিহাইড ইউজ করা হচ্ছে। হ্যাঁ, মানে সাইড টোন হবে। হার্ডেনিং অফ ইমালশনের জন্য গ্লুটারঅ্যালডিহাইড আর সোডিয়াম মেটাবোরেট ইউজ করা হয়। আর এইটা হচ্ছে আমাদের কম্পারিজন ম্যানুয়াল আর অটোমেটিক ফিল্ম প্রসেসিং এর মধ্যে, এটা একটু ভালোভাবে দেখবেন, টাইম গুলো যতটুকু সম্ভব মনে রাখবেন, বা কিছু মনে না থাকলে মনে রাখবেন কোথায় কোনটা হাইস্ট। দেখেন, ড্রাইং টেম্পারেচারটা কিন্তু দুইটার ক্ষেত্রেই সবচেয়ে বেশি, আর টাইম গুলো একটু মানে মনে রাখার চেষ্টা করবেন, থাকলে ভালো, না থাকলে অনেক বেশি প্রেশার দেওয়ার দরকার নেই, খালি মনে রাখবেন কোনটার চেয়ে কোনটা বেশি। হ্যাঁ, এবার আমাদের এই ছিল আজকের টপিক। এখন আমরা হচ্ছে বই দেখাবো। এই টপিকটা ফিল্ম এক্সরে ফিল্ম হোল্ডার, এই টপিকটা মোটামুটি আমাদের ইয়েতে ভালো দেওয়া আছে। সেলম্যান থেকে আমরা পড়বো, সেলম্যান 10th এডিশনের 15 নাম্বার চ্যাপ্টার, পেজ নাম্বার হচ্ছে 171। তাহলে 10th এডিশনের চ্যাপ্টার 15, 171 নাম্বার পেজ আপনারা বের করেন। এখান থেকে শুরু, ফার্স্ট পেজের নিচের দিকে দেখেন কম্পোজিশন অফ এক্সরে ফিল্ম, টিক দেন, দিয়ে 3 স্টার দেন, অবশ্যই অবশ্যই পড়বেন। এবার চলে যান ইমালশনের ভেতরে, পরের পেজে চলে যান। পরের পেজে যে ফার্স্ট প্যারাটার আপনারা হচ্ছে ট্রেসেস অফ সালফার, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, সিলভার হ্যালাইড, এই পয়েন্টগুলোর নিচে দাগ দিন, যেগুলো বোল্ড করে লেখা, এগুলো প্রতিটা ওয়ার্ড পড়বেন। আর এরপরে যেটা মনে রাখতে হবে, নেক্সট প্যারার প্রথম লাইনটা, the emulsion is spread in a layer of about 0.007 to 0.02 millimeter thick। আর হচ্ছে তার নিচের প্যারায় ফাইনালি অ্যাপ্লিকেশন অফ জেলাটিন
প্রোটেক্টিভ লেয়ার অ্যাজ এ সুপার কোট। এগুলো সবই আমার স্লাইডে আলোচনা করা, প্রয়োজনে স্লাইড করে একবার বইয়ে দাগায় ফেলবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। এবার চলে আসি ফিল্ম ইমালশনের ক্যারেক্টারিস্টিক্স। আমি তখনও পড়িয়েছি, এটা 1 স্টার দেন। আচ্ছা, এইদিকে আরেকটা জিনিস আছে যে আমাদের ফিল্ম প্রসেসিং ইমালশনের ক্যারেক্টারিস্টিক্স এর ফার্স্ট প্যারাটার নিচে সেকেন্ড প্যারাটাতে দেখেন an ordinary film contains the silver halide crystal। এর ভেতরে একটা লাইন আছে, সেটা হচ্ছে the speed of such emulsion can be increased only by increasing the size of the grain and thickness of the emulsion। তাহলে আমাদের স্পিডটা বাড়ানো যাবে কি সাইজ অফ দি গ্রেন আর ইমালশনের থিকনেসটা বাড়ানোর মাধ্যমে। এই লাইনটা নিচে দাগ দেন। তারপরে আমরা চলে যাব এই যে একদম নিচে, এটার কি কি ক্রাইটেরিয়া আছে, স্পিড আর সেন্সিটিভিটিটা পড়বেন, আর হচ্ছে ল্যাটিটিউডের এই যে লো লং স্কেল অর লো কন্ট্রাস্ট, আর হচ্ছে আমাদের যে এক্সপোজার ল্যাটিটিউড, সাবজেক্ট ল্যাটিটিউড, এগুলো একবার রিডিং দিবেন। এরপর চলে যায় টাইপ অফ ফিল্ম। আমি খুব ভালোভাবে পড়িয়ে দিয়েছি আপনাদেরকে, মেনলি আমি যে পয়েন্টগুলো পড়েছি সেগুলো এখানে দাগায় ফেলবেন, 1 স্টার দিবেন। এরপরে নিচে হচ্ছে প্র্যাকটিক্যাল সাজেশন ফর হ্যান্ডলিং অফ অ্যান আনএক্সপোজড ফিল্ম, এটা হচ্ছে 5 স্টার টপিক। দেন পরের পেজে চলে যান 174 নাম্বার পেজে, দেখেন ফিল্ম এক্সপোজার হোল্ডার্স, এটাকে 2 স্টার দেন। কার্ডবোর্ডের ভেতরে লেখেন যে হচ্ছে কার্ডবোর্ডের ভেতরে একটা বোল্ড করে লেখা আছে ইন দি ডার্ক রুম, এই লাইন এই জাস্ট এই পয়েন্টটা দাগান। আর একদম নিচে কার্ডবোর্ডের মানে ক্যাসেট, যেটা ক্যাসেটের ওপরে কিছু লাইন লেখা আছে, দেখেন ব্যাকে লেড ফয়েল ইউজ করা হয় ফগিং প্রিভেন্ট করার জন্য, এইটা দাগান, ক্যাসেটটা দাগান। ক্যাসেট থেকে কোন কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট আমি স্লাইডে দেখিয়েছি, নিজেরা একবার পড়বেন আর স্লাইড থেকে দাগায় নেবেন। এরপর চলে যান ইন্টেন্সিফাইং স্ক্রিনটাকে 3 স্টার দেন। কম্পোজিশন সবই ভালোভাবে পড়বেন। এরপরে আমাদের হচ্ছে দেখেন ABCDE দিয়ে কেন ইউজ করা হয় ক্যালসিয়াম টাংস্টেট আছে, এই 5টা পয়েন্ট হচ্ছে ইনফিনিটি স্টার। তারপরে চলে যান প্রিন্সিপালটাকে 1 স্টার দেন। ছবিগুলোকে টিক দেন, ছবিগুলো বুঝে ভেতরে বুঝে ফেলবেন। এরপর চলে যান ফ্লুরেসেন্সের ভেতরে দেখেন লাইট এমিটেড প্রম্পটলি within 10 to the power minus 8 second after absorption of an X-ray photon by photoelectric and or Compton interaction। দাগান যে লাইট এমিটেড প্রম্পটলি উইদিন 10 to the power minus 8 সেকেন্ড, এই পয়েন্টটা দাগান। আর এখানে নো আফটার গ্লো অর ল্যাগ, এই লাইনটা দাগাবেন। ছবিটা ঠিক পরের পেজে 176 নাম্বার পেজে যান, ছবিটা ঠিক দেন, ছবির নিচে লেখাগুলো পড়লেই ভেতরে সবই ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। এরপরে চলে যান একদম ইয়েতে, আপনার ফ্লুরোসেন্সের মানে ফসফোরেসেন্সের ওপরে দেখেন একটা প্যারা আছে, 1 ইনসিডেন্ট এক্স-রে ফোটন আলটিমেটলি কজেস এমিশন অফ 300 লাইট ফোটন, এটা দাগান। একটা এক্স-রে ফোটন থেকে 300 লাইট ফোটন তৈরি হয়, হ্যাঁ। আর স্ক্রিন এফিসিয়েন্সি 50%, এটা দাগান। এই প্যারাটা পুরোটা পড়বেন, ঠিক আছে, মানে আপনার ফসফোরেসেন্সের ওপরে যে বোল্ড করে লেখা কথাগুলো সেটা পুরোটা পড়বেন, ভালোভাবে দাগান। এরপর ফসফোরেসেন্সের প্রথম লাইনটা দাগান, ডিলে হবে 10 to the power minus 8 সেকেন্ড, আর আফটার গ্লো থাকবে, এই দুটা পয়েন্ট দাগান। আর তারপরে আপনার ফসফোরেসেন্সের 176 নাম্বার পেজেরই ডান দিকে দেখেন যেগুলো বোল্ড করে লেখা লাইনগুলো দেখবেন, one is prompt emission of light by the process of fluorescence, other is delayed emission of light through phosphorescence। এতটুকু দাগান। আর হচ্ছে আপনার যে এর পরের প্যারায় চলে যান, পরের প্যারায় দেখেন একটা লাইন আছে, আমি পড়ছি, আপনার লাইনটা খুঁজে দাগায় নেবেন। Phosphorescence is virtually nil in intensifying screens and in cesium iodide image intensifier screen, এই লাইনটা দাগাবেন। তার মানে হচ্ছে ফসফোরেসেন্সটা আমাদের ইমেজ ইন্টেন্সিফাইং স্ক্রিনে খুব একটা ইউজ করা হয় না। ওকে, এরপরে আমরা হচ্ছে 177 নাম্বার পেজে চলে আসি, এটার হচ্ছে এই পেজের থার্ড নাম্বার প্যারায় চলে যান। থার্ড নাম্বার প্যারায় দেখেন বোল্ড করে লেখা আছে ফটোগ্রাফিক ইফেক্টের ক্ষেত্রে 98% রেকর্ডেড ডেন্সিটি ইন দি ফিল্মটা ফটোগ্রাফিক ইফেক্টের জন্য হবে, আর অনলি 2% ডিরেক্ট এক্সপোজারের জন্য হবে। এই জায়গাটুকুকে আপনারা ব্র্যাকেট দিয়ে টিক দেন। এরপর চলে যায় স্ক্রিন স্পিডটাকে টিক দেন, রিডিং দিবেন, খুবই সোজা। 178 নাম্বার পেজে চলে যান, বোল্ড করা লাইনগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট, বোল্ড করা লাইনগুলো সবাই ভালোভাবে পড়বেন। আর এরপর চলে যায় পরের পেজে 178 নাম্বার পেজে ইন্টেন্সিফাইং ফ্যাক্টর ইকুয়াল টু এক্সপোজার উইথাউট স্ক্রিন আর এক্সপোজার উইথ স্ক্রিন, ঠিক দেন।
দেন আমাদের নিচে আছে দেখেন একটা ইয়ে আছে লেস দ্যান 100 স্ক্রিন স্পিড নাম্বার আর হচ্ছে জেনেরিক নেম, এটা হচ্ছে 15.1 নাম্বার টেবিল টিক দেন, এটাকে 1 স্টার দেন, একবার দেখবেন সোজা খুবই দেখলেই মনে থাকবে। এরপর চলে যান এই পেজে 178 নাম্বার পেজেরই ডান দিকে স্পিড গুলো দেখেন ইন্ট্রিনসিক ফ্যাক্টর আর এক্সট্রিনসিক ফ্যাক্টর গুলো এখানে লেখা, এটা টিক দেন, এটা ইনফিনিটি স্টার টপিক, এখান থেকে একবার ভালোভাবে রিডিং দিবেন। আর শারমিন আপুর খাতায় মোটামুটি যতটুকু লাগবে ওটা লেখা আছে, আমি দাগাই দিব, ঠিক আছে। বোল্ড করা ওয়ার্ড গুলো অবশ্যই দেখবেন, এগুলো আর আলাদাভাবে দাগালাম না। মনে রাখবেন যে কোনো কোশ্চিন কিন্তু, যে কেউ কোশ্চিন করতে গেলে, ইভেন আমি যখন আপনাদের কোশ্চিন বানাতে যাই আমার চোখে বোল্ড করা গুলো আগে পড়ে, যার জন্য বোল্ড করা ওয়ার্ড গুলো বা বোল্ড করা লাইন গুলো একটু দেখবেন, ইম্পর্টেন্ট লাইন গুলো বইয়ে বোল্ড করা থাকে। এরপরে চলে যান হচ্ছে 179 নাম্বার পেজে। 179 নাম্বার পেজে যে চার্টটা আছে 15.2 নাম্বার চার্ট, এটাকে 5 স্টার দেন। হ্যাঁ, নন রেয়ার আর্থ কি কি আছে, ফসফোর আর রেয়ার আর্থ ফসফোর কি কি আছে, আমি এটা ওই সময় বলেছি নন রেয়ার আর্থে 3টা মুখস্থ করবেন, আর কোনটা কি কালার দেয় এটা একটু দেখবেন, প্রিন্সিপাল লাইট এমিশন, আর হচ্ছে স্পিডের দরকার না, স্পিডটা ক্রস দিয়ে দেন। আর এই মানে 15.2 নাম্বার চার্টের ওপরে হ্যাঁ যে দুইটা প্যারা আছে, ডান দিকের প্যারায় চলে যান, এখানে দেখেন স্ক্রিন ফিল্ম কম্বিনেশন হ্যাভিং এ স্পিড অফ 400 should be used in general radiography because they provide optimum speed and image quality while substantially reducing patient exposure। এই লাইনটা দাগান, তাহলে আমাদের স্পিড অফ 400 ইউজ করলে ভালো। হ্যাঁ, স্ক্রিন ফিল্ম কম্বিনেশন স্পিড 400 ইউজ করা ভালো, এই পয়েন্টটা দাগান, কেন ভালো লেখা আছে এটা দাগায় রাখেন। এরপরে আমরা চলে যাই প্রতিটা পয়েন্টের ভেতর থেকে, যেমন থিকনেস অফ অ্যাক্টিভ লেয়ার, জাস্ট দাগাবেন যে থিকার দি অ্যাক্টিভ লেয়ার গ্রেটার উইল বি দি স্পিড। তারপরে আমাদের প্যাকিং ক্লোজ প্যাকিং থাকলে ভালো। সাইজ অফ ফসফোর ক্রিস্টাল যদি বেশি হয় ইমেজ কোয়ালিটি ভালো হবে, এই লাইনগুলো শুধুমাত্র দাগায় রাখবেন। রিফ্লেক্টেন্স অফ ব্যাকিং, ঠিক আছে, এইটা একটু দাগায় রাখবেন। The more light reflected back to the active layer by cardboard or plastic backing, the greater will be the speed। আর এইটাই লাস্টে দেখেন বোল্ড করে লেখা আছে as the thickness of active layer is increased the radiographic image become more blurred। মানে অ্যাক্টিভ লেয়ারটা যদি অনেক বেশি থিক হবে তাহলে হচ্ছে রেডিওগ্রাফিক ইমেজটা কিন্তু ব্লার বা লেস শার্প হয়ে যাবে। এরপরে চলে যান হচ্ছে আমরা মানে স্ক্রিন কন্ট্রাক্ট তো মোটামুটি আমরা জানি, দরকার না। এক্সট্রিনসিক ফ্যাক্টরের ভেতরে চলে যান, ফার্স্টের দুইটা লাইন যেটা শারমিনা বইও আছে, টেম্পারেচার বাড়লে আমাদের স্ক্রিনের স্পিডটা কমে যাবে কিন্তু ফিল্মের স্পিডটা বেড়ে যাবে, আলটিমেটলি দুইটাকে নিউট্রালাইজ করে দিবে। কিলো ভোল্টেজ 100 কিলো ভোল্টেজে ম্যাক্সিমাম হবে আর 70 কিলো ভোল্টেজে 75% কমে যাবে, এই পয়েন্টটা দাগান। এরপর আমাদের স্ক্রিন কন্ট্রাক্টটা কিভাবে করবেন, স্ক্রিন কন্ট্রাক্টের বাম দিকের টুকু দরকার নাই, ডান দিকে চলে আসেন, ডান দিকে দেখেন যে ইউনিফর্ম অফ কন্টাক্ট অফ স্ক্রিন উইথ এ ফিল্ম বাই প্লেসিং ইচ অফ হার্ডওয়্যার ক্লথ উইথ 1/8 inch mesh over the front of the cassette, হ্যাঁ, and marking a film exposure 40 kilovolt। এই পয়েন্টটুকু জাস্ট দাগান যে 1/8 ইঞ্চ মেশ লাগবে, হ্যাঁ এই লাইনটা জাস্ট দাগান তাহলেই হবে। এরপর 181 নাম্বার পেজে চলে যান, এই পেজ থেকে তেমন কিছুই লাগবে না, জাস্ট আপনারা সেকেন্ড প্যারাটায় চলে আসেন বাম দিকের, এখানে দেখেন therefore it may be necessary to cement a layer of felt fiber glass or foam rubber, ঠিক আছে, এগুলো দিয়ে মানে এই কন্ট্রাক্টটাকে ভালো করা যায়, ঠিক আছে। এই পয়েন্টগুলো জাস্ট একবার দেখবেন, মাপঝোপ করার দরকার নাই। এরপরে চলে যান হচ্ছে সরাসরি মানে 184 নাম্বার পেজে, দি কজেস অফ পুয়ার স্ক্রিন কন্টাক্ট, দেখেন কয়েকটা চারটা পয়েন্ট আছে, এই পয়েন্ট গুলো পড়ে ফেলবেন। এরপর চলে যাবেন 185 নাম্বার পেজে। 185 নাম্বার পেজে আপনারা পড়ে ফেলবেন দি ক্যাসেট মাস্ট অলওয়েজ কেপ্ট ক্লোজড, ক্যাসেটটা সবসময় ক্লোজ রাখতে হবে, এই লাইনটা একটু দেখবেন। এরপরে আমরা চলে যাব ডার্ক রুমে। ডার্ক রুম কাকে বলে আমরা এটা পড়েছি, লোকেশন অফ ডার্ক রুমটা আমরা হচ্ছে ইয়ে থেকে দেখে নিব, আমি যেটা লিখে দিয়েছি পয়েন্টগুলো দেখবেন ভালো করে। আর আমাদের হচ্ছে বিল্ডিং এসেনশিয়ালস এর ভেতরে দেখেন বিল্ডিং এসেনশিয়ালস 187 নাম্বার পেজে, এটা সেকেন্ড লাস্টের দুইটা প্যারা, মানে ডার্ক রুম ওয়ালটা কেমন হবে আর ফ্লোরটা কেমন হবে, একদম লাস্টের দুইটা প্যারা, ডান দিকের দুইটা প্যারা।
এরপরে আমাদের এন্ট্রেন্সের ভেতরে দেখেন শুরুতে একটা লেখা আছে প্রথম প্যারায় যে সিঙ্গেল ডোর থাকবে, হুইচ মাস্ট বি অ্যাবসলিউটলি লাইট টাইট হতে হবে। তারপরে একটা দাগাবেন ইন্টারলকড ডোর সেকেন্ড প্যারায়, আর থার্ড প্যারায় মিসড পয়েন্টটা দাগায় রাখবেন। এর পরের পেজে চলে যায় 188 নাম্বার পেজে, ভেন্টিলেশনটাকে টিক দিয়ে একটা রিডিং লিখে রাখেন। এরপর আমাদের লাইটিংটাকে 3 স্টার দেন। সেফ লাইট কি ইউজ করা হবে সেটা দেখবেন, এটা পড়বেন পুরাটা। সেফ লাইট ল্যাম্পের ভেতরে আপনারা হচ্ছে প্রথম প্যারাটা শুধুমাত্র দেখবেন, ঠিক আছে? প্রথম প্যারায় যা আছে সেটা পুরাটা দেখবেন। সেফ লাইট ল্যাম্পের প্যারাটা প্রথম প্যারাটা দেখবেন। 179 নাম্বার পেজে প্রথম যে প্যারাটা আছে সেটার দরকার নাই, আপনারা চলে যাবেন নোটে। নোট দ্যাট দি ডার্ক রুম ওয়াল ডো নট হ্যাভ টু বি পেইন্টেড ব্ল্যাক। এটাকে ব্ল্যাক পেইন্ট করার দরকার নাই। এগুলো না পয়েন্ট আমি লিখিয়ে দিয়েছি কিন্তু আমার স্লাইডে, জাস্ট আপনারা এখান থেকে আরেকবার পড়ে দাগায় নিবেন। আর যদি নিচেদের কোনো লাইন পড়ে ইম্পর্টেন্ট মনে হয় অবশ্যই দাগায় রাখবেন। আর জেনারেল ইলুমিনেশন হিসেবে কি ওভারহেড লাইটিং ইউজ করা হয়, ক্লিনিং পারপাস বা অন্যান্য পারপাসে ইউজ করা হয়। রেডিওগ্রাফিক ইমার্শনের জন্য ফ্লুরেসেন্ট ইলুমিনেটর ইউজ করা হয়। জাস্ট এই পয়েন্টগুলো দাগান। এরপর আমাদের ফিল্ম স্টোরেজ বিনের দরকার নাই। আচ্ছা, ফিল্ম স্টোরেজ বিন থেকে খালি এই লাইনটা দাগান বোল্ড ওয়ার্ড, যেটা এই লাইট প্রুফ স্টোরেজ বিন ইউজ করা যেতে পারে। এরপর চ্যাপ্টার 17-এ চলে যান, কেমিস্ট্রি অফ রেডিওগ্রাফিক ইমেজ অ্যান্ড ফিল্ম প্রসেসিং। দেখেন রেডিওগ্রাফিক ফটোগ্রাফিটাকে ঠিক দেন, দিয়ে এই পুরাটাকে পড়বেন, এটাকে ইনফিনিটি স্টার দেন যেহেতু কোশ্চিন আসছে। প্রয়োজনে এই জিনিসটাকে আপনারা একটু প্রিস্টেনশন থেকেও দেখবেন, তবে বেসিক কথা এটা আমি যেটা পড়িয়েছি সেটাই বেসিক। আপনার রেডিওগ্রাফি কেমিস্ট্রি পুরোটা মোটামুটি দেখবেন, মানে একবার রিডিং দিবেন জাস্ট। আর 193 নাম্বার পেজের এই ছবিটাকে ভালোভাবে টিক দিয়ে ইনফিনিটি স্টার দেন, এটাই মেন কথা। হ্যাঁ, যে কিভাবে ইন্টারঅ্যাক্ট করলো মেটালিক সিলভার দিয়ে আমাদের হচ্ছে ল্যাটেন্ট ইমেজটা ফর্ম হলো, ছবিটা টিক দিয়ে রাখেন ভালোভাবে, এক্সপোজারের যে ছবিটা 17.2 নাম্বার। এরপরে চলে যান ম্যানুয়াল প্রসেসিং। ম্যানুয়াল প্রসেসিং এর ক্ষেত্রে এই যে স্টেপস গুলো, ডেভেলপমেন্ট কোথায় কি, এটা ইনফিনিটি স্টার, ঠিক আছে? ইনফিনিটি স্টার। তারপরে আমাদের হচ্ছে ফিল্ম ফগ স্টেইন অ্যান্ড আর্টিফেক্ট, এটা টিক দেন, 5 স্টার দেন 195 নাম্বার পেজে। এখানে হচ্ছে সবগুলো ইম্পর্টেন্ট। স্টেনটাকে ইনফিনিটি স্টার দেন, বাকিগুলো 5 স্টার। তারপর আর্টিফেক্টস এর ভেতরে ক্রিঙ্কেল মার্কের ভেতরে ব্ল্যাক অর হোয়াইট 1 সেন্টিমিটার ইন লেন্থ। তারপর স্ট্যাটিক মার্কের ভেতরে কি রকম শেপ হবে, ওয়াটার মার্কটা কেমন শেপ হবে, ক্যাসেট মার্কটা কেমন হবে, এগুলো সব একবার করে দেখবেন। অটোমেটিক প্রসেসিং এর জাস্ট স্টেপস গুলোর নাম ভালোভাবে পড়বেন। আর একদম চলে যান অটোমেটিক প্রসেসিং থেকে স্টেপস এর নামগুলো পড়বেন, ঠিক আছে? এবার চলে যান 198 নাম্বার পেজে, কি কি এজেন্ট ইউজ করা হয় এটা ইম্পর্টেন্ট। 198 নাম্বার পেজের বি নাম্বার পয়েন্টে যান, দেখেন নিচে বি নাম্বার পয়েন্ট দা ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ সলিউশন, এটার ভেতরে দেখেন হাইড্রোকুইনন এন্ড ফিনাইডন আর ইউজ করা হয় সাইকোন। হ্যাঁ, ওখানে ভুল করে সাইক্লোন লিখেছিলাম, এটা কিন্তু সাইকোন। সাইকোন ইজ অ্যাডেড অ্যাজ অ্যান অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে? এই দুইটা লাইন দাগান। এরপরে আপনি চলে যান একদম ইনক্রিজ প্রসেসিং টেম্পারেচারের নিচে, হ্যাঁ, টু কমবেট কেমিক্যাল, মানে 198 নাম্বার পেজের ডান দিকের প্যারায় চলে যান ওপরে, টু কমবেট কেমিক্যাল ফগ এট দিস টেম্পারেচার অ্যান্টি ফগিং এজেন্ট সাচ এস অ্যালডিহাইড আর অ্যাডেড। অ্যালডিহাইড অ্যাড করা হয়। আর হার্ডেনিং এর জন্য আমরা হচ্ছে গ্লুটারেলডিহাইড অর সোডিয়াম মেটাবোরেট ইউজ করি, খুবই ইম্পর্টেন্ট। জাস্ট এই এজেন্ট গুলোর নামগুলো মনে রাখবেন। আর এই যে কম্পারিজনটা যেটা আমি দেখালাম এটাতেও একটা টিক দেন। এরপরে 200 নাম্বার পেজে চলে যান, মানে 17.1 নাম্বার চারটা টিক দেন। আর এরপর চলে যান 200 নাম্বার পেজে, এখানে যে সামারি অফ প্রসেসর কেয়ার এই পয়েন্টটা, যে পয়েন্টগুলো আছে ডেইলি উইকলি আর জেনারেল মেইনটেনেন্স টিক দেন, রিডিং লিখে রাখেন, পড়ার ট্রাই করবেন। এই মোটামুটি সেলম্যান দেখানো শেষ। এখন হচ্ছে আমরা চলে যাব শারমিন আপুর নোট দেখাবো। দুইটা নোটেই আছে এই টপিকটা। শুরুতে আমরা শারমিন আপুর যে মোটা বইটা বা যেটা বড় নোটটা সেটা 250 নাম্বার পেজে চলে যান, 250 নাম্বার পেজে চলে যান। যে দেখেন এক্সরে ফিল্ম আছে, এক্সরে ফিল্মের কম্পোজিশন, তারপর অ্যাডিসিভ লেয়ার, এগুলো সবই পড়বেন। এগুলো আমি 3 স্টার দিয়েছি, চাইলে 5 স্টার দিয়েও পড়তে পারেন, চলে আসতে পারে। এর পরের পেজে চলে যান 151 নাম্বার পেজে, এক্সপোজার প্যারামিটারটা ঠিক দেন, ডেফিনেটলি পড়বেন। ডাবল ইমার্শন ফিল্ম সিঙ্গেল ইমার্শন ফিল্মের পার্থক্যটা ঠিক দেন, দিয়ে এটা 5 স্টার দেন বা চাইলে 3 স্টার দিতে পারেন। এরপরে যে স্ক্রিন ফিল্ম নন স্ক্রিন ফিল্ম এগুলো একবার দেখবেন।
এর পরের পেজে চলে যান, একই জিনিসই আবার রিপিট হয়েছে, এটা এখান থেকে একবার রিডিং দিবেন। আর তারপরে একদম চলে আসি পরে, এই যে একটা ডিফারেন্স আছে দেখেন, কনভেনশনাল ফিল্ম, ইমেজিং ফিল্ম, এটা ঠিক দেন, এটা ভালো করে পড়বেন। এর পরের পেজে চলে যান, দেখেন আপনার ল্যাটেন্ট ইমেজ ফরমেশনের কিছু কথা আছে, ইন্টারাকশন গুলো দেওয়া আছে, এতটুকু ইনফিনিটি স্টার দেন। এরপর টাইপস অফ এক্স রে ফিল্ম, এটাকে টিক দিয়ে আপনি 1 স্টার দেন, একবার করে দেখবেন। ম্যামোগ্রাফি ফিল্মটা ইনফিনিটি স্টার দেন। এই কয়টা পয়েন্ট মুখস্থ করবেন, ম্যামোগ্রাফির ভেতরে আমরা আরো ডিটেলস পড়বো। এরপর ডাবল ইমার্শন, সিঙ্গেল ইমার্শনের মধ্যে পার্থক্য আবার রিপিট করেছে, ঠিক দেন, একবার দেখে রাখবেন। দেন আমরা এবার এই বইয়ের একদম লাস্টে চলে যাব। একদম লাস্ট পেজের আগের পেজে দেখবেন স্ক্রিন ফিল্ম নন স্ক্রিন ফিল্মের মধ্যে ডিফারেন্স আছে, এটা টিক দিয়ে 5 স্টার লেখেন, ওপরে 5 স্টার দেন। স্ক্রিন ফিল্ম নন স্ক্রিন ফিল্মের মধ্যে পার্থক্য। আর এখানে অবশ্যই অবশ্যই একটা পয়েন্ট আছে দেখেন, 6 নাম্বার পয়েন্টটা ভুল দেওয়া আছে, আপনারা স্ক্রিন ফিল্মের এখানে 6 নাম্বার পয়েন্টে লেখেন লেস কন্ট্রাস্ট, আর হচ্ছে আপনার যেটা নন স্ক্রিন ফিল্ম সেখানে মোর কন্ট্রাস্ট হবে, এটা উল্টা দেওয়া আছে, এটা কাইন্ডলি কারেকশন করে নিবেন। এরপর চলে যান 260 লাস্ট নাম্বার পেজের আগের পেজ, এটা মোস্ট প্রবলি 265 নাম্বার পেজ। এইখানে আপনারা দেখেন যে একটা মাঝখানে একটা পয়েন্ট আছে দেখেন, পেজ ডেন্সিটি টিক দেন, এটা জানবেন। হ্যাঁ, ইনহেরেন্ট ডেন্সিটি কত, 0.07, টক ডেন্সিটি কত, 0.05, তাহলে পেজের টোটাল ডেন্সিটি কত হয়, 0.12, সরি 0.12 হচ্ছে ইনহেরেন্ট ডেন্সিটি। আর হচ্ছে ফর ডেন্সিটি অ্যালাউড 0.2, এই লাইনগুলো আপনারা টিক দেন, বেস ডেন্সিটির পয়েন্টটা আপনারা টিক দিয়ে রাখেন। আর এরপর একদম লাস্ট পেজে চলে যান, একদম লাস্ট পেজে দেখেন আপনার একটা জিনিস আছে, সেটা হচ্ছে এক্সপোজার প্যারামিটার কার ক্ষেত্রে কত টিক দেন, একবার দেখে রাখবেন। আর হচ্ছে হ্যান্ডলিং অফ এন আনএক্সপোজড ফিল্ম, এটা টিক দিয়ে রাখেন, এটা ওখানেও দাগানো আছে, এখান থেকেও একবার রিডিং দিবেন। তাহলে আমাদের শারমিনাপুর যেটা মোটা বই, সেটার একদম লাস্টের দিকের ওই কয়টা পেজ আমি যেগুলো দাগায় দিলাম সেগুলো দেখবেন। আর এবার আমরা চলে যাই শারমিনাপুর, যেটা হচ্ছে আমাদের ছোট বইটা বা চিকন যে বইটা, সেটার একদম শুরুর 1 নাম্বার পেজে চলে যান। 1 নাম্বার পেজে আমাদের আছে ইন্টেন্সিফাইং স্ক্রিন, টিক দিবেন। এটার এই যে পার্টস গুলো কি কি আছে, কোনটার থিকনেস কত, ফাংশন কত, এটাকে টিক দেন, দিয়ে এটাকে আপনারা হচ্ছে 3 স্টার দেন। তারপর ক্রাইটেরিয়া অফ ফসফোর লেয়ার ইউজড ইন ইন্টেন্সিফাইং স্ক্রিন, টিক দেন। তারপর ফসফোর কি কি ইউজ করা হয় এটাকে টিক দেন। এই পেজ পুরাটাই টিক দিতে হবে, ঠিক আছে, সবগুলো ইম্পর্টেন্ট। 1 2 3 নাম্বার পেজ পুরাটাই লাগবে। 4 নাম্বার পেজে আমাদের হচ্ছে ক্যালসিয়াম টাংস্টেন মোস্ট কমনলি ইউজ হয়, হোয়াই, এটা ইনফিনিটি স্টার, খুবই ভালো করে পড়বেন। এই পেজে যা আছে সবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, পুরো পেজটা ইনফিনিটি স্টার। এরপর চলে যান 5 নাম্বার, সরি এটা 3 নাম্বার পেজ দিয়েছে দেখছি নাকি 5, 5 নাম্বার পেজ, এটা 5 নাম্বার পেজের যেটা আছে আমাদের এই যে ফ্যাক্টরস, ফ্যাক্টরস গুলো 5 স্টার, খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবেন। ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এক্সট্রিনসিক ফ্যাক্টর, পসিবল ওয়েজ, পুরোটাই ভালোভাবে পড়বেন। এরপর চলে যান আমাদের হচ্ছে প্রপার্টিজ অফ ইন্টেন্সিফাইং স্ক্রিন, এটা হচ্ছে জাস্ট একবার রিডিং দিবেন। হ্যাঁ, মানে ডিজায়ার প্রপার্টি অফ ইন্টেন্সিফাইং স্ক্রিনটাকে একবার রিডিং দিবেন 6 নাম্বার পেজে। এরপর যা আছে এগুলো চাইলে 7 নাম্বার পেজটা একবার রিডিং দিতে পারেন, না পড়লেও খুব একটা সমস্যা হবে না। 8 নাম্বার পেজে চলে যান, একদম নিচে দেখেন ইন্টেন্সিফাইং ফ্যাক্টর ইকুয়াল টু এক্সপোজার নিডেড টু প্রডিউস অ্যান অপটিক্যাল ডেন্সিটি অফ 1 উইথাউট স্ক্রিন অ্যান্ড এক্সপোজার রিকোয়ার্ড টু প্রডিউস অ্যান অপটিক্যাল ডেন্সিটি অফ 1 উইথ স্ক্রিন। ইন্টেন্সিফাইং ফ্যাক্টরের একটা রেশিও আছে 8 নাম্বার পেজের একদম লাস্টের দিকে, এই রেশিওটা শুধুমাত্র দেখবেন, তাহলে অনেক সময় ইন্টেন্সিফাইং ফ্যাক্টরের যদি আপনার কোশ্চিন চলে আসে তখন অ্যান্সার করতে পারবেন। আর এবার 9 নাম্বার পেজে দেখেন কজেস অফ পুয়ার স্ক্রিন, কজেস অফ পুয়ার ফিল্ম স্ক্রিন কন্ট্রাক্ট, এটাকে টিক দেন, 1 স্টার দেন। আর হচ্ছে ফিল্ম হোল্ডার আছে এই পেজে, 9 নাম্বার পেজের লাস্টে, এটাকে 1 স্টার দেন। যা আছে মোটামুটি পুরাটাই দেখবেন। এরপরে চলে যান আপনারা হচ্ছে 12 নাম্বার পেজে। 12 নাম্বার পেজে দেখেন একটা ইন্টেন্সিফাইং স্ক্রিন আর ফ্লুরোস্কোপিক স্ক্রিনের মধ্যে ডিফারেন্স আছে, এটাকে আপনারা 3 স্টার দেন। অবশ্যই অবশ্যই একবার ভালোভাবে দেখে রাখবেন, ফ্লুরোস্কোপি আমরা যখন পড়বো তখন আপনাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে এই জিনিসটা।
এরপর আপনারা চলে যান 61 নাম্বার পেজে। তাহলে শুরুর দিকের পেজগুলো পড়বো এবং সরাসরি চলে যাব ছোট বইয়ের 61 নাম্বার পেজে। 61 নাম্বার পেজে দেখেন ফিল্ম প্রসেসিং আছে, এজেন্টের নাম, ফাংশন, ড্রাইং, এজেন্টের নাম। হ্যাঁ, মানে এগুলো সবই লাগবে আপনাদের, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে একটু ঝাপসা, তো আমি ফিল্ম প্রসেসিংটা বেসিক্যালি সেলম্যান থেকেই পড়েছিলাম, কিন্তু এখানে শর্টকাটে গোছানো আছে, যদি আপনারা চান এখান থেকেও পড়তে পারেন। আমরা তো জানি যে প্রসেসিং এর ক্ষেত্রে আমাদের এজেন্টের নাম, প্রতিটা এজেন্টের কি কাজ, ফাংশন, স্টেপস, এই জিনিসগুলো লাগবে। ডেভেলপমেন্টটা বেশি ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়বো। এই জিনিসগুলো চাইলে এখান থেকেও আপনারা দেখতে পারেন। 61, 62, 63 এখানে এগুলোতেই দেওয়া, বা আপনারা চাইলে ইয়ে থেকেও দেখতে পারেন। আমাদের যেটা হচ্ছে সেলম্যানে ভালো দেওয়া আছে, আমি এটা সেলম্যান থেকেই পড়েছিলাম, এখান থেকে পড়ি নাই। এবার আপনারা চলে যান একেবারে 66 নাম্বার পেজে। হ্যাঁ, সরাসরি 66 নাম্বার পেজে চলে যান, মাঝখানে পেজগুলো চাইলে করতে পারেন। 66 নাম্বার পেজে চলে যেয়ে দেখেন কতগুলো পয়েন্ট আছে। ইনক্রিজ দি টাইম অ্যান্ড টেম্পারেচার অফ ডেভেলপমেন্ট উইল, এই জিনিসটাকে টিক দিয়ে রিডিং লিখে রাখেন যে এভারেজ গ্রেডিয়েন্ট বাড়বে, ফিল্ম স্পিড বাড়বে, ফগ বাড়বে। তারপরে আমাদের তার তিনটা প্যারা আছে, দেখেন তিনটা থার্ড প্যারা আছে, এই তিনটা প্যারা টিক দিয়ে রিডিং লিখে রাখেন। এগুলো একবার পড়বেন, পরে রেডিওগ্রাফিক কোয়ালিটি পড়লে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 66 নাম্বার পেজের মাঝখানে যে এবিসি লেখা তিনটা প্যারা আছে, তিনটা গ্রাফের মতো আছে, ওই তিনটা পড়বেন। এরপরে চলে যান 67 নাম্বার পেজে। 67 নাম্বার পেজটাকে টিক দিয়ে রাখেন, দেখে রাখবেন। হ্যাঁ, এরপর চলে যান একেবারে 68 নাম্বার পেজে। 68 নাম্বার পেজে স্টেন যেগুলো পড়ালাম ওটাই লেখা আছে, ইনফিনিটি স্টার স্টেন গুলো অটোমেটিক প্রসেসিং এর ক্ষেত্রে আপনারা এখানে শর্টকাটে কিন্তু লেখা আছে যে কোন কোন এজেন্ট ইউজ করা হচ্ছে, কি করা হচ্ছে, এটা শর্টকাটে লেখা আছে। অটোমেটিক প্রসেসিংটা বইয়ে একটু হ্যাপাজার্ড প্লাস অনেক বড়, আপনারা অটোমেটিক প্রসেসিংটা এখান থেকে দেখতে পারেন। 2 স্টার দিয়ে রাখেন অটোমেটিক প্রসেসিং এ, কিন্তু এজেন্টের নামগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এর পরের পেজে চলে যান 69 নাম্বার পেজ, না 69 নাম্বার পেজে পুরোটা পড়বেন। এরপর চলে যান 70 নাম্বার পেজে। 70 নাম্বার পেজে যে ডিফারেন্স এটা টিক দেন, দিয়ে পড়ে রাখার চেষ্টা করবেন, 2 স্টার দিয়ে রাখেন। এরপরে আমাদের হচ্ছে 70 পরে 71 নাম্বার পেজে এই যে আমাদের ইমালশন রেডিওগ্রাফিক ইমেজ তৈরির যে প্রসেস, সেটাকে একটু ডিটেলসে লিখেছে, আপনারা চাইলে এখান থেকে একবার দেখতে পারেন, বা আমি স্লাইডে যতটুকু বলেছি অতটুকু দেখেন। আর আমি একটা চার্ট শেয়ার করে দিব, ওইটা খাতায় নোট করে রাখলেই হয়ে যাবে, একটু হ্যাপাজার্ড লেখা, তারপরে একবার রিডিং দিতে পারেন। দেন আমাদের 73 নাম্বার পেজটা লাগবে না, 73 নাম্বার পেজটা বাদ দেন, চলে যান হচ্ছে 74 নাম্বার পেজে। 74 এ আছে হোয়াট আর দি কজেস অফ ডিটেরিওরেশন অফ হচ্ছে ফিল্ম কোয়ালিটি, বা হচ্ছে কি কি আর্টিফেক্ট হতে পারে, ফগ, স্টেন, মার্ক, ডিফেক্ট, এগুলোই লেখা আছে। এগুলো এখান থেকে চাইলে দেখতে পারেন। 74, 75 নাম্বার পেজ, 76 নাম্বার পেজ, এগুলোই লেখা, বা এগুলো চাইলে সেলম্যান থেকেও পড়তে পারেন, আপনাদের ইচ্ছা। এরপর আমরা চলে যাব ডার্ক রুম। ডার্ক রুম থেকে আমাদের দেখেন ক্রাইটেরিয়া আছে, লোকেশন, তারপরে যে কত স্কোয়ার ফিট হবে, কি হবে, ওয়াল গুলো কেমন হবে, ডোর কেমন হবে, ফ্লোর কেমন হবে। এই পেজটা 1 স্টার দিয়ে রাখেন, একবার দেখবেন। 77 নাম্বার পেজ। 78 নাম্বার পেজও লাগবে, বিশেষ করে ইলুমিনেশনটা ইম্পর্টেন্ট, অ্যাপারচার কি কি ইউজ করা হয়, অ্যাপারেটাস ইকুইপমেন্ট ইম্পর্টেন্ট। সেফ লাইটের ভেতরে দেখেন বাল্ব 15 ওয়াট, অনেক সময় 10 ওয়াটও বলা হয়, এটাকে ইনফিনিটি স্টার দিয়ে রাখেন। এরপর স্টেপস অফ স্টোরেজ অফ আনএক্সপোজ ফিল্ম, এই পয়েন্টগুলো আমরা বইয়েও দাগিয়েছি, এখানেও 5 স্টার দিয়ে রাখেন। এই মোটামুটি আমাদের হচ্ছে আজকের পড়ার টপিক। তাহলে মোটামুটি 3 জায়গা থেকে আমাদের পড়তে হবে, তবে যদি 3 জায়গা থেকে পড়তে ঝামেলা মনে হলে আমার কাছে মনে হয় এই টপিকটা ইয়েতেই ভালো গুছানো আছে আমাদের সেলম্যানে। সেলম্যানের 15 নাম্বার চ্যাপ্টার আর 15, 16, 17 নাম্বার চ্যাপ্টার আমি যেভাবে দাগিয়ে দিয়েছি, ওইটা ফলো করলেই ভালো। আর ওখানে চাইলে এখান থেকে যে এক্সট্রা পয়েন্ট গুলো সেগুলো দাগায় রাখতে পারেন, বা ডিফারেন্স গুলো আলাদাভাবে লিখে রাখতে পারেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।